বাকিরা সবাই কোথায়? ওকে, তো আমরা রেকর্ডিং অন করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে 31 জন, আস্তে আস্তে করে আমাদের অন্যান্য যারা আছেন তারা সবাই যুক্ত হবে আশা করি। তো 6:10 দিকে আমরা হয়তোবা আমরা একটা ব্রেক দিব নামাজের জন্য, দেন 15 মিনিট একটা ব্রেক থাকবে 6:25 পর্যন্ত, দেন আমরা আবার ক্লাস শুরু করব। তো 6:10 পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো আপনাদের লাস্ট ক্লাসে কিন্তু অনেক কোশ্চেন নেওয়া হয়েছিল যে আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা। তো এখন যেহেতু 10 মিনিট একটা স্লট আছে, তো এই 10 মিনিট আমি চাচ্ছিলাম যে আপনাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে দেন কোশ্চেনগুলো নিব, এবং তারপরে যখন 6:25 বাজবে মানে আমাদের নামাজের ব্রেকের পরে আমরা আবার সুন্দর মতো ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো এটা ছিল আমার ইচ্ছে আর কি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, জানার ইচ্ছা, আপনার কোনো আগের কোনো প্রশ্ন থাকতে পারে, আপনার মনের অনেক কোশ্চেন থাকতে পারে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম নিয়ে। তো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করতে পারেন, আমি আপনার জন্য অ্যান্সার দিব এই 10 মিনিট আজান দেওয়ার আগ পর্যন্ত আর কি। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 2 জন হ্যান্ড রাইজ করেছেন। তো আপনাদের জন্য আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই কারণে আর প্রথমে আস্ক করিনি আপনারা কেমন আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনাদের সবার দোয়াতে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তাই না? তো ফার্স্ট ক্লাস আমরা করেছিলাম এবং সকল নিয়ম কানুন রুলস রেগুলেশন কিন্তু আমরা জেনেছিলাম। তো চলেন আমরা একটু কোশ্চেন নেই এখন। তো আমি দেখতে পাচ্ছি 3 জন হ্যান্ড রাইজ করেছেন, তার মধ্যে একজন আছেন মারিয়া। আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, বলেন। কোয়েকশন আমার একটা রিকোয়েস্ট ছিল যে ক্লাসটা যদি 7টা থেকে হতো তাহলে ভালো হয় আর কি, আজানের পর এরকম গ্যাপ না দিয়ে আর কি। না, এটা এখন মানে আমাদের স্লটটাই এমন, তো মানে 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, ঠিক আছে? 2টা ব্যাচ করাই আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে রাতে। তো এখন অলওয়েজ তো এরকম হবে না, দেখবেন আর 2-3 সপ্তাহ পরেই নামাজের টাইমটা 5:30টায় চলে আসবে। তখন আমাদের আর কোনো জি, প্রবলেম হবে না, কারণ শীতকাল সামনে আসতেছে। হয়তো বা 2 থেকে 3 সপ্তাহ পরে দেখবেন যেরকম হয়ে যাবে। তো তখন আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? আর একটা ওকে। বিষয় বলি, আমাদের কিন্তু ক্লাস টাইম 1.5 ঘন্টা। তো 2 ঘন্টা নেওয়া হয় এই কারণেই, এই যে নামাজের একটা ব্রেক থাকে, তারপরে আমাদের আনুষঙ্গিক অনেক কাজ থাকে, অ্যাটেন্ডেন্স নেওয়া, কোশ্চেন নেওয়া, এই সকল কিছু মিলিয়ে কিন্তু আমরা 2 ঘন্টা একটা অ্যাভারেজ টাইম ধরা হয়। বাট আমাদের ক্লাসের কিন্তু অ্যাকচুয়াল টাইম কিন্তু আমাদের 1.5 ঘন্টা। ঠিক আছে? এই হলো বিষয় আর কি। তো ঠিক আছে, আপনার যেটা ছিল, পরামর্শ ছিল, এটা তো অ্যান্সার পেয়েছেন আর কি। তো এখন আসেন এইমস বাংলাদেশ, নামটা যদি আপনার সার্কপ, আমি আসলে শেলি বলছি। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের জি জি কম্পিউটার থেকে ইন করেছি, তো আচ্ছা, জি সেজন্য এইমস বাংলাদেশ দেখাচ্ছে। জি, ভালো আছেন নিশ্চয়ই সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলুন। জি। হ্যাঁ, আমার একটা জিনিস একটু জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমরা যারা মানে ধরেন ফ্রিল্যান্সারে যারা জব করে, হ্যাঁ মানে কাজ করে জি 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 ফ্রিল্যান্সার হয়ে, আপনার ফ্রিল্যান্সার গ্রুপ এন্ড হচ্ছে ফাইবার গ্রুপ, এই দুটাতে যখন অ্যাকাউন্ট করে এখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। জি আমি কি মানে আমি কি বুঝাতে পারছি? জি জি বলেন। জি। দেন তারপরে এই অ্যাকাউন্টটা কি এরকম কোনো আছে যে আমার ডুয়েল কারেন্সি কার্ড দিতে হবে, বা ই ডুয়েল কারেন্সি ছাড়া হবে না, এরকম কোনো কি নিয়ম আছে? আমি আচ্ছা, একটু জানতে। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, জি, আর একটু আছে, সেটা হচ্ছে যে না ডুয়েল কারেন্সি হলে কি, যেমন আমি ব্যাংকে যখন যোগাযোগ করেছি বা কিছু, ওনারা বললেন যে ডুয়েল কারেন্সি হলেও কি এটা যখন কোনো ডোনার মানে ক্লায়েন্ট যখন পেমেন্ট করে, হ্যাঁ, ওই পেমেন্ট কি করলে পরে ডুয়েল কার্ড মানে ওই কার্ড থেকে তোলা যাবে? এটা একটু আমার কোশ্চেন ছিল। ওকে, ধন্যবাদ আপনার কোশ্চেনটার জন্য। কোশ্চেনের অ্যান্সারটা একেবারেই ইজি। তো কার্ড আমরা তখনই ব্যবহার করি, আমি একটু মানে শেষ থেকে আসতেছি, হ্যাঁ। একটা মানুষ কার্ড কখন ব্যবহার করে? পেমেন্ট দেওয়ার জন্য না, মানে পেমেন্ট করার জন্য, মানে পেমেন্টটা উত্তোলন করার জন্য না, যে আপনি একটা টাকা পেয়েছেন, টাকা কিন্তু আমি কার্ড দিয়ে উত্তোলন করার জন্য কিন্তু কার্ডের কাজ না। কার্ড দিয়ে আমরা সাধারণত পেমেন্ট করি।
তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এখন আসি যে আমরা যদি কোনো বাইরের কোনো ক্লায়েন্টের কাছ থেকে, সেটা হতে পারে কোনো মার্কেট এর মধ্য থেকে, হতে পারে সেটা ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, google.com, এরকম অনেক মার্কেট প্লেস আছে, সেগুলোর থ্রুতে যদি আসে, অথবা ক্লায়েন্ট যদি আমাকে পার্সোনালি পেমেন্ট করে, তাহলে আমার অ্যাকাউন্টটা কেমন থাকা দরকার। এখানে কার্ডের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? পেমেন্ট আনার ক্ষেত্রে আমার এটা কি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড কি, এটা আমার দেখার কোনো দরকার নেই। আমার একটা বাংলাদেশের আহ, স্বীকৃত কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটা হতে পারে সরকারি, বেসরকারি, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা আনতে পারবেন। আপনার কার্ডও থাকার দরকার নেই যদি আপনি টাকা আনার ব্যাপারে হয়। এখন আসেন, যদি আপনি কোথাও পেমেন্ট করেন, যেমন আমি ফেসবুককে পেমেন্ট করি অ্যাড ক্যাম্পেইন করার ক্ষেত্রে, গুগলকে পেমেন্ট করি, যখন আপনি পেমেন্টের ব্যাপারে আসবেন তখন আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, আদারওয়াইজ আপনি পেমেন্ট করতে পারবেন না। কারণ আপনি যখন বাহিরে কোনো দেশকে আপনি টাকা দিচ্ছেন, তখন কিন্তু তারা ডলার চিনবে, তারা কিন্তু টাকাকে চিনে না। বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও কি আপনি টাকা ইউজ করতে পারবেন? পসিবল? সেটা পসিবল না। ঠিক একই রকম অনলাইনেও আপনি ডলারটা ইউজ করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে। তো তাহলে অ্যান্সারটা যদি আমি আরো সংক্ষেপে বলি, যে আপনি যদি টাকা আনেন বাইরের দেশ থেকে, তখন জাস্ট আপনারা একটা স্বীকৃত কোনো ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের থ্রুতেই আপনি আনতে পারবেন, আপনার কোনো কার্ড থাকার প্রয়োজন নেই। ডুয়াল কারেন্সি তো পরের ব্যাপার, তো কার্ডের প্রয়োজন নেই। আর যদি আপনি পেমেন্ট করেন, তখন আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর বাংলাদেশের যেটা সিস্টেম, সেটা হলো পাসপোর্ট দিয়ে আপনাকে এন্ডোর্স করতে হবে ব্যাংকের থ্রুতে। আশা করি আপু অ্যান্সারটা পেয়েছেন, এবং অনেকেরই হয়তো বা এরকম একটা কোশ্চেন আছে মনের মধ্যে, সবাই অ্যান্সারটা পেয়েছেন। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। বিল্লাল হুসাইন, সরি, বলেন। আজান কি দিচ্ছে বাহিরে? আমি তো অফিসের মধ্যে আছি, শুনতে পাচ্ছি না আজান। এখনো দেয়নি। এখনো দেয়নি, আচ্ছা ঠিক আছে। বিল্লাল হোসেন, আজান যদি দেয় কারো কাছ থেকে, তাহলে একটু আমাকে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে, বলবেন আর কি, ঠিক আছে। বিল্লাল হোসেন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। মল্লিকা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি বলেন। হ্যাঁ, আমার কোর্স রিলেটেড কোশ্চেন না, মানে আমি জাস্ট একটু বলতে চাচ্ছিলাম যে মেসেঞ্জার গ্রুপটাতে আমরা অনেকেই মনে হয় অ্যাড দিতে পারছি না, আর গ্রুপের ওই পোস্টে কমেন্ট করা হয়েছে কয়েকবার, কিন্তু আচ্ছা ঠিক আছে, add- ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি ব্যাপারটা দেখতেছি। ওকে, Okay, ঠিক আছে। এখন যেহেতু আজান দিচ্ছে, সবাই আমরা একটু মিউট রাখি, এবং আমরা ঠিক 6টা 25 আবার ক্লাসে জয়েন করব। একেবারে নন স্টপ আমাদের ক্লাস চলবে 8টা পর্যন্ত, ঠিক আছে? ওকে, আর অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু পরে দিচ্ছি আর কি, ঠিক আছে? ওকে। আমি আছে। কোন স্যার? রোল নম্বরটা সামনে দিবেন, এখানে দিবেন কি? সামনে দিবেন না? ফেসবুক গ্রুপে তো নোটিফিকেশন তো আসবে না, তো ফার্স্টের দিন আমরা যেটা লিঙ্ক দিয়েছি না, ওই দিনই, ওই লিঙ্ক একটাই তো লিঙ্ক, আমি ওটা আগেই বলে দিয়েছিলাম। ফিচার পোস্টে যান, আপনি দেখবেন ওখানে একটা ইয়ে লেখা আছে, পার্মানেন্ট ক্লাস লিংক, ঠিক আছে? ওকে। তোর অফিস আচ্ছা কতক্ষণ আছে? শেষ না? না, কয়টায় শেষ? পুরো 11টায়? ও আচ্ছা, তুমি আসলে লেট করে একটু না।
হ্যালো, আশা করি আমাকে আপনারা আবারও শুনতে পাচ্ছেন। তো এখন নামাজের একটি ব্রেক চলতেছিল, তো ব্রেকটা শেষ। 6:25 বলেছিলাম আমরা আবার ক্লাসটা শুরু করব। তো চলুন আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তো আপনারা সবাই জানেন। তো আপনাদের কাছে মডিউল দেওয়া আছে এবং আপনারা কিন্তু অবশ্যই দেখার কথা যে আমাদের সেকেন্ড ক্লাসে কি কি টপিক নিয়ে আলোচনা করা হবে। তো চলেন একটু আমরা দেখি এবং আপনারা একটু আমাকে বলবেন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমার ভয়েস, এবং আমার স্ক্রিনটা আমি এখন শেয়ার করব। স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু আমাকে কনফার্ম করবেন। এখন স্ক্রিন শেয়ার হয়নি, 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু বলতেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি 92 পিপল আমাদের সাথে জয়েন আছে। এটা খুব শীঘ্রই 120 হয়ে যাবে, কারণ আগের দিন আপনারা প্রায় 130 মতো এখানে আপনারা দিয়েছিলেন নাকি অ্যাটেন্ডেন্স। তো আমি দেখতে পাচ্ছি 95। তো স্টুডেন্ট আস্তে আস্তে করে জয়েন হতে থাকুক, সমস্যা নেই। তো এখন আসেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো স্ক্রিন যেহেতু আমার দেখা যাচ্ছে, তো এখন আমরা যেখানে চলে যাব যেই প্ল্যাটফর্মে, সেটা হলো আমাদের তো এটা আমাদের সেকেন্ড ক্লাসের টোটাল আউটলাইন। তো আউটলাইনটা একটু আমরা অ্যানালাইসিস করি। তো ফার্স্টে যে আউটলাইনটা আমরা মূল দেখতেছি, বিষয়টা দেখতেছি, তার নাম হলো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি মানে হলো কৌশল, আর ইন্ট্রোডাকশন করব আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির। ঠিক আছে, তো চলেন আমরা এখন এটাকে একটু হাতে কলমে দেখার ট্রাই করি। তো এর জন্য আমরা একটা টুলস ইউজ করব যার নাম মিরো। হয়তোবা আপনারা এর সাথে আগে থেকেই আমাদের ফার্স্ট ক্লাসে এটার সাথে পরিচিত হয়েছিলেন। তো মিরো একটি হোয়াইট বোর্ড টুল, এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করব। বিভিন্ন কাজ বলতে এই তো লেখালেখি এবং কোনো কিছু যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝতে চাই, তখন আমরা এই হোয়াইট বোর্ড টুলটা ইউজ করব। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা ফ্রিতে ইউজ করা যায়, অনেকগুলো টুল আর কি। তো এটা লোড নিচ্ছে, আমরা একটু টাইম নেই, রিফ্রেশ করলাম। আশা করি খুব দ্রুত এটা আমাদের সামনে। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি একটি স্ক্রিন। তো স্ক্রিনের মধ্যে চলেন আমরা এখন যেটা আমরা আজকের টপিক, সেটার আমরা নামটা লিখে ফেলি যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি।
স্ট্র্যাটেজি। ওকে, তো এখন বিষয় হলো এটা দ্বারা কি বোঝায়। তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিন্তু আমরা আগের ক্লাসে একটা বেসিক একটা আলোচনা পেয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়। তো এটার মধ্যে 3টা পয়েন্টের কথা আমি উল্লেখ করেছিলাম যে এই 3টা পয়েন্টকে রেখে আপনি যে কোনো ভাবে এটা সংজ্ঞায়িত করতে পারেন। তো 3টা পয়েন্টের একটা পয়েন্ট হলো ব্যাপারটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়া লাগবে। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা শর্ত কি অনলাইন প্ল্যাটফর্ম হওয়া লাগবে, এবং সেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি মার্কেটিং করবেন, সেটা হতে পারে পেইড, সেটা হতে পারে অর্গানিক। এবং তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি শর্ত হলো টার্গেট অডিয়েন্স, যেটা আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে পাই না। তো এই যে টার্গেট অডিয়েন্স এবং পেইড অথবা অর্গানিক এবং অনলাইন প্ল্যাটফর্ম মানে ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম হওয়া লাগবে। এবং সেই প্ল্যাটফর্মগুলোকে যখন আপনি ইউজ করে কোনো একটা কোম্পানির অথবা এজেন্সির কোনো একটা অর্গানাইজেশনে আপনি মার্কেটিং করবেন অথবা প্রচার করবেন, এই পুরো বিষয়টাকে বলা হয় আপনার ডিজিটাল মার্কেটিং। এখন আসেন, এই ডিজিটাল মার্কেটিং করার জন্য তো আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, আদারওয়াইজ তো আপনি সেটা ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং কি কি কৌশল আছে সেটা আপনি চলেন আমরা একটু একটা আর্টিকেল থেকে দেখি। আর্টিকেলটা আমার কাছেই আছে, আমি এই টপিকগুলো নিয়ে অনেকগুলো আর্টিকেল আমার কাছে আছে। তো চলেন আমরা সেটা একটু অবলোকন করতেই, তাহলে আমরা মোটামুটি এটা একটা সুন্দর আইডিয়া পাবো যে আমাদের কি কি বিষয় ধারণা থাকতে হবে স্ট্র্যাটেজি মেকআপ করার আগে। একটু সময় দিবেন আমাকে। ওকে, আমরা আশা করি পেয়ে গেছি খুব দ্রুত। এই তো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজির জন্য আপনাকে যেই বিষয়টা করতে হবে, ফার্স্টেই একটা ক্লিয়ার গোল আপনাকে সেট আপ করতে হবে। কি সেট আপ করতে হবে? ক্লিয়ার একটা গোল। আপনি একটা বিজনেস শুরু করেছেন, আপনি সেই বিজনেসের জন্য মার্কেটিং করবেন, বাট আপনার কোনো গোল নেই, আপনার কোনো মিশন ভিশন নেই, আপনি কোনো টার্গেট অ্যাচিভ করার জন্য আপনি কোনো কিছু সেট করতেছেন না, তখন কিন্তু সেই বিজনেস থেকে আপনি ভালো একটা আউটপুট আশা করতে পারেন না। তো আপনাকে একটা ড্রিম দেখে ওই ড্রিমটাকে অর্জন করার জন্য, অ্যাচিভ করার জন্য আপনাকে একটা গোল সেট আপ করতে হবে। তো একটা ক্লিয়ার গোল অথবা ভিশন আপনাকে মাথায় রাখতে হবে। এবং কেপিআই, কেপিআই মিনস হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো কি দ্বারা এখানে বোঝাতে মানে যেটা মিন করা হচ্ছে হলো প্রধান আর কি, ঠিক আছে। কি পারফরমেন্স ইন্ডিকেটর মানে একটা ইন্ডিকেটর সেট করবেন আপনি আপনার পারফরমেন্সটাকে মেজার করার জন্য। তো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা মার্কেটিং ক্ষেত্রে হতে পারে, সেলসের ক্ষেত্রে হতে পারে, আপনার যারা এমপ্লয়ি আছে এদেরকে আপনি একটা কিছু সেট করে দিলেন টার্গেট যে আপনি এই 1 মাসের মধ্যে এই বিষয়টা আপনি সম্পূর্ণ করবেন, সেই দিক থেকেও আপনি কেপিআই সেট করতে পারেন। তো কেপিআই নিয়ে আমরা আরো কথা বলবো, জাস্ট এইটুকুই আপাতত একটা সংক্ষিপ্ত আলোচনা দিলাম। তো চলেন এরপরে আপনাকে কি মাথায় রাখতে হবে, অডিয়েন্স রিসার্চ। তো এই টপিকটা বা এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখন আমরা আগে থেকেও জেনেছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যখন চিন্তা করবেন আপনাকে টার্গেট অডিয়েন্স অথবা অডিয়েন্সটাকে রিসার্চ করতে পারা, এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। কারণ এটা কোনো ম্যাস অডিয়েন্স নিয়ে কাজ না, আমরা কিন্তু টার্গেট ভিত্তিক অডিয়েন্স নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করি, যেটাকে বলে ডেটা ড্রিভেন মার্কেটিং। ঠিক আছে, যে একেবারে কোথায় কোন কাস্টমার কি করতেছে, তারা কি ওয়েবসাইটে যাচ্ছে নাকি ইনস্টাগ্রামে যাচ্ছে, সকল বিষয়টা কিন্তু আমরা একটা ট্র্যাকিং এর মধ্যে আনতে পারি। সেটা একটা বিভিন্ন মাধ্যম আছে, হয়তো আপনারা আস্তে আস্তে করে আপনারা ক্লাসের মধ্যে পাবেন। জাস্ট আমি নামটা বলে দিই, একটা জিনিস আছে তার নাম হলো পিক্সেল। তো পিক্সেলটা যখন আপনি আপনার নিজস্ব যে প্ল্যাটফর্ম থাকবে, সেটা হতে পারে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং তার সাথে আপনার নিজস্ব যে ওয়েবসাইটকে কানেক্ট করবেন, তখন আপনি সকল অ্যাক্টিভিটি কাস্টমার অথবা অডিয়েন্সের সেগুলো আপনি ট্র্যাকিং করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। তো অডিয়েন্স রিসার্চ করতে হবে কি কি জিনিসের উপর ভিত্তি করে, ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক, তারপরে তার বিহেভিয়ার, তার ইন্টারেস্ট, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে অডিয়েন্স রিসার্চ অথবা বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হবে, অথবা এটাকে আপনি বলতে পারেন কাস্টমার পার্সোনা আপনাকে
ক্রিয়েট করতে পারতে হবে। তো দেখেন আমরা তাহলে দুইটা পয়েন্ট পেলাম, একটা হলো ক্লিয়ার একটা গোল থাকতে হবে অ্যান্ড কেপিআই, এবং তার পাশাপাশি হলো অডিয়েন্স রিসার্চ। এখন আসেন আমি যদি যাই এসইও অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো এসইও জিনিসটা কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে এসইওর মানেটা বুঝেছিলাম, তারপরও চলেন আমরা আরেকবার দেখি এখানে, তাহলে আপনার জন্য একটা রিভাইজ হয়ে যাবে। তো এসইও দ্যাট মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো, আগে আমরা একটু এটাকে ভেঙে ভেঙে বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আসেন আপনাদের কাছে যদি আমি একটা কোশ্চেন করি যে সার্চ ইঞ্জিন বলতে আপনি কি বুঝেন, অ্যান্সার করতে পারবেন কেউ এখানে? চ্যাট বক্সে একটু লেখেন যে সার্চ ইঞ্জিন বলতে আপনি কি বুঝেন, অথবা এক দুইটা সার্চ ইঞ্জিনের এক্সাম্পল একটু দেন, দেখি আপনারা কেউ অ্যান্সার করতে পারতেছেন কিনা। ওকে, গুগল, ঠিক আছে। আচ্ছা, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, যদি শুনতে না পেতেন তাহলে তো এখানে আপনারা অ্যান্সার করতে পারতেন না, তার মানে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আমাকে জাস্ট একটু টাইম দিবেন, 1 মিনিট। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কিছু নাম লিখেছেন, অনেকেরটাই হয়েছে আবার অনেকেরটা হয়নি। অনেকে লিখেছেন ব্রেভ, অপেরা মিনি। তো এগুলো কিন্তু কোনো সার্চ ইঞ্জিন না, এগুলোকে বলা হয় ব্রাউজার। ঠিক আছে, যেখান থেকে আপনি ব্রাউজ করেন এগুলোকে বলা হয় ব্রাউজার। যেমন ব্রেভ ব্রাউজার আছে, আপনার অপেরা মিনি আছে, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, এগুলোকে বলা হয় ব্রাউজার। আর কয়েকজন এখানে অ্যান্সারগুলো ঠিক দিতে পেরেছিলেন, যেমন আপনার গুগল একটা সার্চ ইঞ্জিন, google.com এটা হলো সার্চ ইঞ্জিন, বিং এটা একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন ছিল। তারপরে আপনার এখন বর্তমানে আরো আছে আপনার এরকম ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তারপরে পিপিলিকা একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন ছিল। তো এখন সবচাইতে পপুলার যদি আপনি বলেন সেটা হলো গুগল, প্রায় 95%-এর উপরে ওদের মার্কেটে ইউজার আছে। তো চলেন আমরা গুগল দিয়ে চিন্তা করি, যেহেতু এত বড় একটা মার্কেট নিয়ে ওরা কাজ করতেছে, তো গুগল দিয়ে আমরা একটু চিন্তা করি। তো দেখেন গুগলে যখন আপনি সার্চ করেন, আপনি তো কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করি না আমরা। আচ্ছা, এখন আর কেউ মেসেজ করেন না, হ্যাঁ, মেসেজ দিয়েন না এখন কেউ, আমার কথাটা শুনেন। তো যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তখন কি লিখে সার্চ করি, মানে একটা ওয়ার্ড লিখি অথবা একটা সেন্টেন্স লিখি, তাই না? মনে করেন আপনি আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে, আপনি কিন্তু লেখেন যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার স্কোর বোর্ড, অথবা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লিখলেই কিন্তু আজকের খেলা যদি হয়ে থাকে গুগল সেটা বুঝে যায় যে আমি ওদের স্কোর বোর্ডটা দেখতে চাচ্ছি। সুন্দর করে আমাকে একটা রেজাল্ট দিয়ে দেয় কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটের আন্ডারে। তো অনেক ওয়েবসাইটে তো এই খেলার রিপোর্ট করতেছে, প্রকাশ করতেছে। তো এরকম ভাবে 10টা 8টা হয়তো 5টা অথবা 20টা 30টা আমাকে রেজাল্ট দিবে। এই যে আমি একটা ওয়ার্ড লিখতেছি, এই ওয়ার্ডের বিপরীতে যে আমাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগল আমাকে রেফারেন্স দিচ্ছে যে এই নাও তোমার প্রবাবল একটা অ্যান্সার, এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আপনি বলতে পারেন যে প্রথমেরটা প্রথমে আসলো কেন, আর যেটা 10 নাম্বার রেজাল্ট সেটা 10 নাম্বারে আসলো কেন? এইটাকে বলা হয় গুগলের র্যাঙ্কিং আর কি, র্যাঙ্কিং প্রসেস, যে কেন 1 নাম্বারে আসলো আর কেন ও 10 নাম্বারে গেল। 1 নাম্বারে আসার কারণ হলো ওই নির্দিষ্ট ওয়েবসাইটটা আমি যেই ওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি সেই ওয়ার্ডটা দিয়ে ওর এটা র্যাঙ্কিং করানো আছে, মানে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজেশন করা আছে। ঠিক আছে, তাহলে আমি এই ওয়ার্ডটাকে কি বলতে পারি, যেটা দিয়ে আমি সার্চ করি তাকে আমি বলতে পারি কিওয়ার্ড। তো যার ওয়েবসাইট যত বেশি রিলেটেড কিওয়ার্ড এবং ফোকাস কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করানো থাকবে, সেই সকল কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে সেই প্রোফাইলটা সবার আগে শো করবে, অথবা সেই ওয়েবসাইটটা সবার আগে শো করবে। এবং এই পুরো প্রসেসটাকে অপটিমাইজেশন করার ক্ষেত্রটাকেই বলা হয় এসইও। ঠিক আছে, যে সার্চ ইঞ্জিনটাকে আমি অপটিমাইজেশন করব আমার প্রোফাইল অথবা আমার যে ওয়েবসাইট সেটা যেন আমি যে কিওয়ার্ডগুলো সেট করব সেগুলো দিয়ে সবার উপরে দেখতে পারি। ঠিক আছে, তো এটাকে বলা হয় এসইও। তো আশা করি আপনারা এসইও সম্বন্ধে একটা বিস্তর একটা আইডিয়া পেয়েছেন মুখে মুখে আর কি। তো আমাদের যেহেতু কোর্সটা এসইও নিয়ে না, এসইও নিয়ে আমাদের ইউআই ল্যাবে আলাদা একটা কোর্স আছে। তো আপনারা যদি এসইও এর প্রতি অনেক বেশি আগ্রহ হয়ে থাকেন, মানে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনারা ওই কোর্সেও জয়েন করতে পারেন।
এই কোর্সের পরে আর কি। তো তারপরে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা বুঝি যেই বিষয়টা দিয়ে কোনো একটা মানুষকে কোনো একটা মেসেজ দেওয়া হয়, কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য একটা মেসেজ আকারে কোনো কিছু দেওয়া হয়। সেটা হতে পারে লিখিত, সেটা হতে পারে মোশন গ্রাফিক, সেটা হতে পারে একটা ইনফোগ্রাফিক, একটা গ্রাফিক, যে কোনো একটা ডিজাইন, একটা লোগো, একটা কভার ফটো ডিজাইন, অথবা একটা ভিজিটিং কার্ড, অথবা আপনি এটাকে চিন্তা করতে পারেন একটা ব্যানার, ফেস্টুন, সকল কিছুই আপনার কন্টেন্টের আওতাধীন। তো এই কন্টেন্টটাকে আপনি যত সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি মেকআপ করতে পারবেন, মানে মেক করতে পারবেন, তত সুন্দর কিন্তু আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট হবে। তো কন্টেন্টটা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য স্ট্র্যাটেজি কিন্তু বিভিন্ন রকম। যেমন মনে করেন আপনি যদি ইউটিউবের জন্য কি কখনো লিখিত কন্টেন্ট চলবে, ভালো পারফর্ম করবে? ওদের কি সেই অবস্থানটা আছে? নেই। স্ন্যাপচ্যাটে কি আপনি কোনো পোস্ট করতে পারবেন? লিখে লিখে পারবেন না, সেখানে আপনাকে স্ন্যাপ বানাতে হবে, ছোট ছোট ভিডিও বানাতে হবে, ওটা দিয়ে আপনি করতে পারবেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র আপনি কি লিখে কোনো কন্টেন্ট দিতে পারবেন ইনস্টাগ্রামে? পারবেন না, আপনাকে রিলস বানাতে হবে অথবা আপনাকে পিকচার কন্টেন্ট দেওয়া লাগবে। বাট ফেসবুকে আবার আপনি সবকিছুই করতে পারতেছেন। টিকটকে আপনাকে ওই টিকটকের রিলসই বানাতে হবে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন, তো আপনাকে স্ট্র্যাটেজি বানাতে হবে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। তারপরে আসেন, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। তো এই যে এতগুলো নাম আমি বললাম এতক্ষণ ধরে, সেগুলো কি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, তারপরে আপনার রেডিট, পিন্টারেস্ট, এই যে যতগুলো নাম বললাম প্রত্যেকটাই কিন্তু একটা একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নাম। তার মধ্যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, মেটার যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে 3টা প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই 3টা বিষয় কিন্তু অনেক বেশি পপুলার, এবং এই 3টা জায়গায় কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কাস্টমারের অনেক বেশি। কাস্টমার বলতে এখানে বোঝাচ্ছি অডিয়েন্সের অনেক বেশি। আর অডিয়েন্স তো আস্তে আস্তে করে আপনার, যদি আপনি একটা বিজনেস করেন, ধীরে ধীরে আপনার কাস্টমারে পরিণত হয়, অথবা এটাকে আপনি কনজিউমারও বলতে পারেন, একই বিষয়। তারপরে আপনাকে স্ট্র্যাটেজি মেকআপ করতে হবে ডাটা অ্যানালাইসিস, যেটা একটু আগেই বললাম আমরা। এটা আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে করতে পারি। গুগল অ্যানালিটিক্স আছে, গুগল সার্চ কনসোল আছে, বিভিন্ন পেইড টুল আছে, এগুলো দিয়ে আমরা কি করতে পারি? ডাটা অ্যানালাইসিস করতে পারি। তারপরে হলো কনভার্সন অপটিমাইজেশন, মানে আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যখন অ্যালাইন করে একই সাথে কাজ করি, তখন আমরা খুব সুন্দরভাবে সেলসের যেই কনভার্সন রেশিওটা আছে, ROI থেকে শুরু করে ROS, এই জিনিসগুলো আমরা অপটিমাইজেশন করতে পারি, যে কত কম খরচে আমাদের একটা ভালো পরিমাণ সেলস আমরা আনতে পারি। তো এই বিষয়টা আমরা এই জায়গা থেকে অপটিমাইজেশন করতে পারি। তারপরে আরেকটা বিষয় দেখেন, রিমার্কেটিং অ্যান্ড রিটার্গেটিং। তো দুইটা জিনিস একই অনেকটা। তো এই দুইটা মানে হলো যে, এটা যখন আমরা আমাদের এটা নিয়ে একটা ক্লাসই আছে যে কাস্টমার অডিয়েন্স বিল করা এবং লুকালাইক অডিয়েন্স বিল করা, এটা আমরা ফেসবুকের একটা অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে পাবো। তো সেখানে এই দুইটা টপিক আরো ভালো করে আমরা বুঝতে পারবো যে রিটার্গেটিং জিনিসটা কি। প্রথমে আপনি একটা অডিয়েন্সকে টার্গেট করলেন, সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট একটা অডিয়েন্সকে আবারও আপনি টার্গেট করলেন। তার মানে কি, একবার টার্গেটিং করলেন, পরবর্তীতে আবার যেহেতু ওদেরকেই টার্গেট করতেছেন, দ্যাট মিনস টার্গেটের উপরে আবার টার্গেট করতেছেন, দ্যাট মিনস এটা রিটার্গেটিং হচ্ছে, ঠিক আছে, অথবা রিমার্কেটিং হচ্ছে। তো এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এখানে একটা বিষয় আছে, এগুলো তো আগেরগুলো প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ছাড়া এখানে কোনো পয়েন্ট নেই। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হলো ক্রমাগত জ্ঞান অর্জন অথবা কন্টিনিউয়াস লার্নিং। আপনাকে কন্টিনিউয়াসলি কি মধ্যে থাকতে হবে? লার্নিং এর মধ্যে থাকতে হবে, মানে ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে, স্ট্র্যাটেজি মেক করতে হবে, আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, আপনার KPI সেট করতে হবে। যদি আপনি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে না থাকেন আপনার বিজনেস নিয়ে, তাহলে কিন্তু আপনার কম্পিটিটররা আপনাদের থেকে এগিয়ে যাবে। এখানে আরেকটা পয়েন্ট আছে যে কম্পিটিটর অ্যানালাইসিস, এটা এখানে আনা হয়নি, আমি এটা ইনক্লুড করব। তো মাত্র মাথায় আসো যে আপনাকে একটা স্ট্র্যাটেজি মেকআপ যখন মানে মেক করবেন, তখন আপনাকে অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, যে আপনি যে বিজনেসটা করতেছেন অথবা আপনি যার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং করতেছেন,
তার কম্পিটিটর কারা, তারা কেমন কন্টেন্ট দিচ্ছে, তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, তারা কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে, তারা কত টাকার মধ্যে দিচ্ছে, এই সকল বিষয় কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে। তো আপনাকে লার্নিং করতে হবে এই পারপাস যে আপনি আজকে একটা জিনিস শিখলেন, আগামীকাল আরেকটা জিনিস শিখবেন যে কিভাবে আরো বেটার করা যায়। তো বেটার করার জন্য আপনাকে প্রতিনিয়ত লার্নিং করতে হবে। এখন আসেন, এই যে আমাদের স্ট্র্যাটেজিটা মেকআপ করা শেষ, এখন আসেন পেইড, ওন্ড, আর্ন, এই তিনটা মাধ্যম আমরা একটু দেখবো। বলেন পেইড, ওন, আর্ন, অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি। এটা খুবই ইজি একটা বিষয়, জাস্ট আপনাদেরকে যদি একবার দেখাই আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা এটা একটু এখান থেকে দেখি। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি পেইড, ওন্ড এবং আর্নড। তো পেইড মানে হলো, এটা তো আমরা বুঝতে পারছি কোনো কিছু একটা বিনিময় প্রথা এখানে কাজ করতেছে, কোনো কিছু একটা কাউকে আপনি দিচ্ছেন, তার বিনিময়ে সে আপনাকে কোনো একটা বেনিফিট দিচ্ছে। আর কোনো কিছু দেওয়া মানে হলো এখানে আর্থিক লেনদেন আর কি, আপনি কাউকে একটা অর্থ দিচ্ছেন, সেই অর্থের বিনিময়ে সে আপনার জন্য একটা কাজ করতেছে। আর ওন মানে আপনি যেটা নিজের মধ্যেই আছে, এটা দিয়ে আপনি একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি তৈরি করলেন। আর একটা হলো আর্ন, যেটা আপনি অর্জন করলেন, অর্জনের মাধ্যমে আপনি কি করতে পারেন, অ্যাডভার্টাইজিং করতে পারেন। তো চলেন এটা একটু আমরা এক্সাম্পল দেখে আসি কিছু, তাহলে দেখবেন ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তো পেইড মিডিয়া তো একেবারে ইজি, যে বিভিন্ন প্ল্যাটফর্ম যেরকম হতে পারে গুগল, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, টিকটক, ঠিক আছে, এবং বর্তমানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি কি করতে পারতেছেন, আপনি পেইড মিডিয়া বাইং করা যায়, মানে ওদের এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, মানে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, এরকম টুল ওরা কিন্তু বিজনেস সেট আপ করে রাখছে। ঠিক আছে, ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন সেই দিকেই যাচ্ছে, কারণ তাদের কাছে অনেক অডিয়েন্স আছে, তারা ওই পথে যাচ্ছে যেন তাদের একটা ভালো একটা প্রফিট মার্জিন হয় আর কি। তো এখন বিষয় হলো যে কোথায় কোথায় করা যায়, যে কয়টা নাম বললাম সব জায়গায় করা যায়। তো এখানে দেখেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, পেপার ক্লিক, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। টুইটার দেখুন, আর টুইটার নেই, এখন হয়ে গেছে এক্স, অথবা আপনারা জানেন এটা। তো এইটা হলো আপনার পেইড মিডিয়া। তারপর হলো ওন, মানে আপনার নিজের কি আছে। তো নিজের অথবা ওন মিডিয়ার মধ্যে সবচাইতে প্রধান এবং অন্যতম মিডিয়া হলো আপনার ওয়েবসাইট। আপনার বিজনেসে যেই ওয়েবসাইটটা আছে সেটা আপনার জন্য সবচেয়ে বড় ওন মিডিয়া। আপনার ইমেল, নিউজ লেটার হতে পারে। ইভেন এর পাশাপাশি ওন আরেকটা বিষয় হলো, আপনি পেইড মিডিয়া বাদে অর্গানিক ভাবে যে সোশ্যাল মিডিয়া আপনি মার্কেটিং করতেছেন সেটাও আপনার ওন, সেখানে আপনি কোনো টাকা খরচ করতেছেন না, টাকা ছাড়াই কিন্তু আপনার মার্কেটিং হয়ে যাচ্ছে। একটা হলো আর্ন মিডিয়া। আর্ন মিডিয়া অ্যাডভার্টাইজিং হলো যে আপনার বিজনেসটা এত বেশি পপুলার হয়ে গেছে, বিভিন্ন কাস্টমাররা আপনার বিজনেসকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে, তারা ফিডব্যাক দিচ্ছে, তারা রিভিউ দিচ্ছে। এটা হলো আপনি অর্জন করে নিচ্ছে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার বিজনেসটা এত বেশি পপুলার যে বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে কথা বলতেছে, মানে এটা হলো অনেকটা ওয়ার্ড অফ মাউথের মতো। ঠিক আছে, যে আপনি সেটা অর্জন করতে পারছেন এই কারণে, কারণ আপনি একজন ভালো লোক, আপনার বিজনেসটাও খুবই ভালোভাবে চলতেছে এবং আপনার প্রোডাক্টগুলো খুব ভালো, এই কারণে মানুষ কথা বলতেছে এবং প্রেস কভারেজ পাচ্ছেন, মিডিয়া কভারেজ পাচ্ছেন, বিভিন্ন ব্লগ থেকে আপনাকে রিভিউ করতেছে, এগুলো সবই আর্নড মিডিয়ার আন্ডারে। ঠিক আছে, আশা করি এই টপিকটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আসেন দেখি আমাদের আর কি টপিক আছে। ইম্পর্টেন্স মার্কেটিং স্ট্র্যাটেজি চ্যানেল, এই জিনিসগুলো আমাদের অলরেডি আলোচনা হয়। ওভারভিউ অফ ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, ঠিক আছে, ডেভেলপিং ইউনিক ভ্যালু প্রপোজিশন অ্যান্ড শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স। তো চলেন এই টপিকটা আমাদের একটা ইন্টারেস্টিং টপিক, তো আমরা এখন এই টপিকটা দেখে আসি যে ডেভেলপিং ইউনিক ভ্যালু প্রপোজিশন অ্যান্ড শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স। তো এটা একটা পিকচার আছে, পিকচার দেখলে আপনারা ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। এই একটা পিকচার, ইউনিক ভ্যালু প্রপোজিশন, আর এটা হলো বিজনেস গোল এন্ড কাস্টমার গোল, শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স। তো চলুন আগে আমরা শেয়ার্ড ভ্যালুটা বুঝি, তারপর আমরা ইউনিক ভ্যালুটা বুঝবো। তো একই রকম, অনেক একই রকম সরি, মানে দুইটার সাথে আপনি যখন চিন্তা করবেন খুবই ভালো লাগবে আর কি। এই জিনিসগুলো তো আমরা দেখে আসছি বিভিন্ন বিজনেসের সাথে হতে, আর আমরা কখনো ওইভাবে চিন্তা করি নাই। তো শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স হলো
বিজনেসের গোল অথবা আপনি যে একজন বিজনেসম্যান, আপনার গোল আর কাস্টমারের গোল যখন একীভূত হয়ে যায়, মানে দুইটার একটা শেয়ার্ড অবস্থান, একটা সহ অবস্থান হয়, এটাকে আপনি অন্য ভাষায় বলতে পারেন যে কাস্টমার প্রোডাক্টটা কিনে জিতে গেছে এবং বিজনেসম্যান প্রোডাক্টটা বিক্রি করে জিতে গেছে, মানে উইন উইন সিচুয়েশন, যে বিজনেসম্যানও খুশি কাস্টমারও খুশি। এরকম কিন্তু খুবই কম বিজনেস আছে যে দুই পক্ষই খুশি থাকে। বিজনেসটা করে সে প্রোডাক্টটা বিক্রি করতে পারে, তার ভালো একটা প্রফিট মার্জিনও হয়েছে এবং কাস্টমার মনে করলো যে না, আমি একটা কম টাকায় ভালো প্রোডাক্ট পেয়েছি। তো এরকম দুই পাক্ষিক খুশি কিন্তু খুব কম হয়, বাট এইটা যখন আপনি ইনশিওর করতে পারবেন যে শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স, যে দুইজনের ভ্যালু যে শেয়ার করতেছে এটা যেন দুইজনই খুশি থাকে, উইন উইন সিচুয়েশন যদি আপনি তৈরি করতে পারেন আপনার বিজনেসে, তখন দেখবেন আপনার বিজনেসটা মানুষের মাঝে অনেক বেশি দ্রুত রেসপন্স পাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন আরেকটা যদি বিষয় বলি, ইউনিক ভ্যালু প্রপোজিশন। সেটা কি? সেটা হলো যে আপনার একটা নির্দিষ্ট একটা ইউনিক একটা প্রপোজিশন থাকবে, অথবা একটা কি বলা যেতে পারে, এটা হলো একটা টেকনিক থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে যেটা অন্য কারো নেই। তো চলেন একটু একটু আমরা দেখি এখান থেকে পড়ে, তাহলে আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে ইউনিক ভ্যালু প্রপোজিশন হলো একটি বিবৃতি যা ব্যবসার পণ্য বা পরিষেবা অন্যদের থেকে আলাদা করে গ্রাহকদের জন্য এটি একটি মূল্যবান বা ব্যাখ্যা করে। এটি মূলত সেই বিশেষ সুবিধা বা মান যা গ্রাহকরা কেবলমাত্র ব্যবসা থেকেই পাবেন। ইউনিক বা ইউভিপি গ্রাহকদের কাছে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় কেন তারা অন্য প্রতিযোগীর চেয়ে এই ব্যবসা থেকে অন্য পণ্য বা পরিষেবা কেনা উচিত। তো এখানে একটু বইয়ের ভাষায় লেখা আছে, তো আমরা এটাকে যদি একটু আমার ভাষায়, তো আমি একটু আগে বললাম যে এমন একটা সিস্টেম তৈরি করবে যেটা অন্য বিজনেস থেকে আপনাকে আলাদা করবে, একটা ইউনিক একটা জিনিস আপনাকে দিবে। এটাকে অনেকটা ইউএসপিও বলে। ঠিক আছে, ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। ঠিক আছে, ইউনিক মানে আপনারা দেখবেন যারা বিবিএর স্টুডেন্ট অথবা যারা বিজনেস নিয়ে অনেক বেশি কথাবার্তা বলে, ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে, তারা কিন্তু ইউএসপি নিয়ে অনেক কথা বলে যে আপনার বিজনেসের ইউএসপি কি, ইউনিক সেলিং পয়েন্টটা কি, মানে আপনার বিজনেস থেকে প্রোডাক্ট মানুষ কেন কিনে। ঠিক আছে, আপনার মানে মূল ফান্ডাটা কি। তো এইটাকে বলা হয় ইউনিক ভ্যালু প্রপোজিশন অথবা ইউএসপি অথবা ইউভিপি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এই আর্টিকেল গুলো। এটা একটা পিডিএফ বুক আকারে আছে আমাদের প্রত্যেকটা নিয়ে লেসন নিয়ে। তো আপনারা এটা যখন পাবেন তখন আরো ভালো হবে আপনাদের জন্য। তো এটা এখনো পুরোপুরি কাজ করা হয়নি, কিছু কাজ বাকি আছে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্রত্যেকটা লেসন ওয়াইজ এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসেন, এই দুটো তো গেল বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট। ঠিক আছে, তো বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা অত বেশি মানে হার্ড কোনো বিষয় না। তো একটা ওয়ার্কশিট আকারে আপনি একটা বিজনেস স্ট্র্যাটেজি সাজাবেন, একটা ডেমো একটা ওয়ার্কশিট। তো দেখেন এখানে কয়েকটা নেম লেখা আছে, সেটা কি বিজনেস নেম অথবা কয়েকটা পয়েন্ট উল্লেখ করা আছে। বিজনেস নেম, মিশন স্টেটমেন্ট, অবজেক্টিভ, ভ্যালু প্রপোজিশন এবং এলিভেটর স্পিচ। এখন দেখেন বিজনেস নেম তো বোঝা গেল যে একটা বিজনেসের একটা ইউনিক নেম থাকবে। মিশন স্টেটমেন্ট, আপনি মূলত এই ওয়ার্কশিটের মাধ্যমে অথবা এই বিজনেস স্ট্র্যাটেজি আপনার মিশনটা কি, আপনি কি করতে চাচ্ছেন আর কি, সেটা আপনি এখানে লিখবেন, স্টেটমেন্টটা লিখবেন। অবজেক্টিভ, অবজেক্টিভ মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনার কোন অবজেক্টিভ নিয়ে আপনি এখানে কাজ করতেছেন, আপনি এখান থেকে কি বের করতে চাচ্ছেন। তারপরে দেখেন ভ্যালু প্রপোজিশন আপনি এখানে করবেন যে আপনার এই প্রত্যেকটা অবজেক্টিভের জন্য কি কি ভ্যালু আপনি দিচ্ছেন অথবা আপনার অন্যদের থেকে আপনি আলাদা কি দিচ্ছেন। এলিভেটর স্পিচ, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার বিজনেসকে আপনি খুব শর্টলি, খুব কম ভাষায় আপনার বিজনেসকে আপনি রিপ্রেজেন্ট করবেন। ঠিক আছে, তো এলিভেটর স্পিচ গুলো সাধারণত আপনার এমন হয়ে থাকে যে আপনার বিজনেসকে খুবই কম কথায় অথবা আপনাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন এলিভেটর স্পিচের মাধ্যমে, যে আপনি এই জিনিস পারেন, এই জিনিস আপনার দক্ষতা আছে, এই জিনিস আপনার অভিজ্ঞতা আছে, আপনাকে আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে।
এরকম হয় না, অথবা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার নাম, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, ঠিক আছে, কোথায় থাকেন এটা তো বলার দরকার নেই, আপনি কি করেন, আপনি কি পারেন, এই সকল বিষয়তে নিয়ে যেই একটা ছোট স্পিচ হয়, স্পিচ তাকে বলা হয় এলিভেটর স্পিচ। তো দেখেন আমরা একটা এখানে নিয়েছি হলো মডেল ক্যানভাস, এবং তার পাশাপাশি আমি এখানে নিচ্ছি একটা বিজনেস এক্সাম্পল ক্যানভাস আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বিজনেস নেম নিয়েছি, এইচ প্লাস স্পোর্টস। আচ্ছা, আপনারা কি আমার কথা স্পষ্ট সবাই শুনতে পাচ্ছেন তো? চলুন একটু আপনাদেরকে বই দেখে আনি। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন না সবাই? আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? যাদের মনে হচ্ছে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না, তারা একটু কলটা কেটে রিজয়েন করবেন, তাহলে দেখবেন আপনার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পারবেন। তো এখন আর কেউ মেসেজ দিয়েন না, আমি আপনাদেরকে আবারও অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা অনেকেই পূরণ করেন নাই, আমি আবারও এটাকে পিন করে দিলাম, কেউ মেসেজ দিয়েন না এখন আর। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন। Okay. তো দেখেন এখানে একটা মিশন স্টেটমেন্ট আছে, encourage active lifestyle by offering ethically sourced nutritional products। ঠিক আছে, যে আপনি একটা বিজনেস নেম দিয়েছেন, এটা হলো একটা অর্গানিক ফুড টাইপ কিছু একটা, অথবা নিউট্রিশন বৃদ্ধি করে এমন কোন একটা বিজনেস আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, যেটা আপনার এখানে একটা মিশন স্টেটমেন্ট দেওয়া আছে। এখন আসেন অবজেক্টিভ গুলো কি কি। সেল nutritional products, be socially responsible, receive validation from the athlete community। তো দেখেন তিনটার ক্ষেত্রে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন আমার অবজেক্টিভ আছে। একটা হলো আমি নিউট্রিশনাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি বিক্রি করব, এইটাই আমার অবজেক্টিভ। আর একটা হলো সোশ্যালি আমি রেসপন্সিবল হব, এইটা হলো আমার অবজেক্টিভ। আর একটা হলো আমি অ্যাথলেট যারা আছে, কমিউনিটি আছে, এদের কাছে একটা ভ্যালিডেশন নিব। ঠিক আছে, তো দেখেন তিনটার জন্য কিন্তু তিনটা আলাদা আলাদা অবজেক্টিভ আছে। এরপরে দেখতে পাচ্ছেন ভ্যালু প্রপোজিশন, সায়েন্টিফিক্যালি প্রুভেন ওয়ার্ক, লোকাল কমিউনিটি ইনভলভমেন্ট, সার্টিফিকেশন ফর্ম, এথিক্যাল অ্যান্ড ইকো বোর্ড। ঠিক আছে, তো এগুলো হলো এক একটা আলাদা আলাদা ভ্যালু প্রপোজিশন। তারপর দেখেন এলিভেটর স্পিচ কি, এখানে এক লাইনে একটা এলিভেটর স্পিচ দেওয়া আছে, এইচ প্লাস ক্রিয়েট মানে এইচ প্লাস স্পোর্টস ক্রিয়েট নিউট্রিশনাল প্রোডাক্ট টু ইমপ্রুভ অ্যাথলেটিক পারফরমেন্স। মানে এটা দিয়ে আমি একটা হেডলাইন বলতে পারেন অথবা কপি রাইটিং বলতে পারেন, সেটা আমি দিচ্ছি যে এইটাতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের এই বিজনেসটা এমন প্রোডাক্ট দেয় যারা ইমপ্রুভ করে অ্যাথলিটদের পারফরমেন্স। ঠিক আছে, তো আশা করি এরকম ভাবে আপনারা বিভিন্ন ওয়ার্কশিট তৈরি করতে পারেন। এটা একটা নিউট্রিশনাল প্রোডাক্ট দিয়ে করা আছে, আপনারা টি শার্ট দিয়ে করতে পারেন, আপনারা অর্গানিক ফুড দিয়ে করতে পারেন, আপনারা আপনারা বিভিন্ন আরো যে ইয়েগুলো আছে, বিজনেস গুলো আছে, যেমন শাড়ির বিজনেস হতে পারে, ফুডের বিজনেস হতে পারে, গ্যাজেট বিজনেস হতে পারে, ঠিক আছে, এক্সেসরি বিজনেস হতে পারে, এনি কাইন্ড অফ বিজনেস। তারপর মনে করেন আপনার হ্যান্ডিক্রাফটের বিজনেস হতে পারে। তো যে কোনো বিজনেসকে মডেল বানিয়ে আপনি এরকম করে সাজাবেন। ঠিক আছে, এটা আপনাদের একটা কাজ। ঠিক আছে, তো এখন আসেন ইম্পর্টেন্স অফ অডিয়েন্স সেগমেন্টেশন। এই জিনিসটা কি, যে অডিয়েন্সকে আলাদা আলাদা করে ভাগ করা, যে ব্যাপারটা সেগমেন্টেশন, সেগমেন্ট অনুযায়ী ভাগ করার ব্যাপারটা। তো এটা দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট, এখানে কোনো কিছু বাদ গেল। না, ঠিক আছে, ওকে। ওকে, অডিয়েন্স
সেগমেন্টেশনের ইম্পর্টেন্স গুলো কি কি, ঠিক আছে, গুরুত্ব কি, নির্দিষ্ট লক্ষ্যবস্তু গ্রাহক গোষ্ঠীর কাছে পৌঁছানো, মানে আমার যে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্যই আমাকে অডিয়েন্স সেগমেন্টেশন করতে হবে। বিপণন বার্তার ব্যক্তিগতকরণ, মানে আমার যে মার্কেটিং যে মেসেজটা আছে এইটা পার্সোনালাইজ করণ, মানে পার্সন টু পার্সন আলাদা আলাদা করে যেন আমি এটা নির্ধারণ করতে পারি যে না কার জন্য কোন মেসেজটা দরকার, কোন কন্টেন্টটা দরকার। তো এটাকে অডিয়েন্স সেগমেন্টেশন বলে আর কি, মানে এটাকে আলাদা আলাদা ভাগ করার ব্যাপারটা হলো এখানে মূলত উঠে আসছে। তো তারপর দেখতে পাচ্ছেন বিপণন কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, মানে এটা আপনার ইফিসিয়েন্সি অনেক বেশি বাড়াবে যদি আপনি অডিয়েন্স সেগমেন্টেশনটা খুব ভালোভাবে করতে পারেন। নতুন সুযোগ এবং বাজার শনাক্তকরণ, মানে অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে, নিউ অনেক অপরচুনিটি পাবেন এবং বাজার শনাক্তকরণ মানে বাজারকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে না এই কোন অডিয়েন্সের জন্য কোন মার্কেটটা ভালো কাজ করতেছে। তো এখন আসেন, আমরা তো একটু আগে দেখলাম একটা বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, এখন আমরা দেখবো একটা কাস্টমার স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কাস্টমার স্ট্র্যাটেজি ওয়ার্কশিটের মধ্যে আপনি উপরে দুইটা সেম আছে দেখেন, বিজনেস নেম, মিশন স্টেটমেন্ট, জাস্ট লাস্টের তিনটা চেঞ্জ হয়েছে যে টার্গেট অডিয়েন্স কারা হতে পারে, অডিয়েন্স গোল আমার কি, আর হলো অডিয়েন্সের টেকনোলজি কি, মানে কোন কোন প্ল্যাটফর্মে কারা কারা কোন বিষয়টা দেখবে। তো অডিয়েন্স টার্গেট দেখেন 40 থেকে 35 মেল ইন্টারেস্টেড ইন স্পোর্টস, এমন যারা আছে তারা আমার এই একটা দেখবে এবং অডিয়েন্সের গোল কি পারফর্মস বেটার, এবং অডিয়েন্সগুলো কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ফেসবুক, টুইটার এবং স্পোর্টস ব্লগ। তারপর দেখেন 24 থেকে 35 সে আবার একই আপনার টার্গেট অডিয়েন্স যারা ইন্টারেস্টেড ইন ফিটনেস, আগেটা ছিল স্পোর্টস আর এটা হলো ফিটনেসের প্রতি যারা ইন্টারেস্টেড। তো সি রেজাল্ট ফাস্টার, এটা হলো আমার অডিয়েন্স গোল, পিন্টারেস্ট, ফেসবুক, হেলথ ব্লগ এবং সার্চ। তো এরপরে দেখতে পাচ্ছেন 40 টু 55 এই দুইটার মধ্যে কারা কারা আছে, এটা হলো ফিমেল ইন্টারেস্টেড ইন ওয়েলনেস, তো ফিল হেলদিয়ার, ফিল এনার্জি। তো এই লাস্টারটা এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এত এইজের পিপলরা সাধারণত আপনার অনলাইনে অত বেশি অ্যাক্টিভ থাকে না এবং তারা এগুলোর প্রতি অনেক বেশি কনসিয়াসও না, বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, ঠিক আছে। বাট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে এটার পারসেপশন ভিন্ন হতেও পারে, তো এই কারণে এই অপশনটা আনা আর কি। তো এদের জন্য অডিয়েন্স টেকনোলজি এখানে যে মানে যদিও দেওয়া আছে ইয়াহু নিউজ, ওয়ার্ড অফ মাউথ, ইমেল অ্যাডস, বাট এখন ম্যাক্সিমাম বয়স্ক মানুষরা কিন্তু আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো ইউজ করে থাকে আর কি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আইডেন্টিফাইং দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অডিয়েন্স, তো টার্গেট অডিয়েন্সকে আইডেন্টিফাই করার জন্য অথবা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে এইগুলো অনেকটাই আলোচনা করেছি আগে, তারপরে দেখেন বাজার গবেষণা, মার্কেট রিসার্চ, 2 নাম্বার আছে আমাদের গ্রাহকের ব্যক্তিত্ব, কাস্টমার পার্সোনা, তারপরে দেখতে পাচ্ছেন বিভাজন এবং শ্রেণীবিভাগ, সেগমেন্টেশন অ্যান্ড ক্যাটাগরাইজেশন। তো ডেমোগ্রাফিক ভাবে আপনি এটা চিন্তা করতে পারেন, সাইকোগ্রাফিক ভাবে এটা চিন্তা করতে পারেন, ভৌগোলিক চিন্তা করতে পারেন, ঠিক আছে। ডেমোগ্রাফিক কি আপনার বয়স, লিঙ্গ, আপনার আয় মানে জেন্ডার, আপনার ইনকাম, আপনার এডুকেশন, আপনার ফ্যামিলি, ঠিক আছে, কাঠামো ইত্যাদির উপর ভিত্তি করে। সাইকোগ্রাফিক হলো আপনার ব্যক্তিত্ব, আপনার মূল্যবোধ, আপনার জীবনধারা, আপনার আগ্রহ ভিত্তিতে আপনাকে একটা ভাগ করা যেতে পারে সেগমেন্টেশন। তারপর হলো আপনার ভৌগোলিক অবস্থান, আপনি কোথায় থাকেন, আপনি আপনার এটা কি মানে আরবান এরিয়া নাকি রুরাল এরিয়া, ঠিক আছে, এই ধরনের বিষয়বস্তুর সাথে চিন্তা করে আপনাকে একটা সেগমেন্টেশনে ভাগ করা যেতে পারে। তারপর দেখেন আচরণগত বিশ্লেষণ, বিহেভিয়ার অ্যানালাইসিস, ঠিক আছে। তারপর এখানে আছে যেটা একটু আগে আমি বলেছিলাম ওখানে মিস হয়েছিল, বাট এখানে সেটা আছে, সেটা হলো প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, মানে কম্পিটিটিভ অ্যানালাইসিস অথবা কম্পিটিটর অ্যানালাইসিস। আপনাকে জানতে হবে আপনার টার্গেট অডিয়েন্সকে রিসার্চ করার জন্য অথবা টার্গেট অডিয়েন্স সেট করার জন্য অথবা এটাকে আইডেন্টিফাই করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রতিক্রিয়া এবং
প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটার জন্য একই। আচ্ছা ঠিক আছে, ফিডব্যাক অ্যান্ড রিয়াকশন, যে আপনার যারা কাস্টমার অথবা যারা অলরেডি আপনার কনজিউমার কাস্টমার হয়ে গেছে, আপনার থেকে প্রোডাক্ট পারচেস করেছে, তো এদের থেকে আপনি একটা সুন্দর ফিডব্যাক এবং রিয়াকশন যদি নিতে পারেন, আপনি দেখবেন পরবর্তীতে অন্য কাস্টমারদেরকেও আপনি খুব ভালোভাবে টার্গেট করতে পারবেন। ওকে, তো এরপরে দেখেন সেটিং আপ পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই, যেটা আমি একটু আগে আমি বলেছিলাম যে আমরা কেপিআই নিয়ে আরো কথা বলবো। তো চলেন এখন আমরা কেপিআই নিয়ে কথা বলি। তো কি পারফরমেন্স ইন্ডিকেটর? কেপিআই হলো এমন একটি মেট্রিক, যেটা আমি আগেও বলেছি, যে যেটি একটি ব্যবসা বা সংগঠনের কর্মক্ষমতা অথবা কর্মদক্ষতাকে পরিমাপ করে অথবা পারফরমেন্সটাকে মেজারমেন্ট করে। ঠিক আছে, একাধিক ভাষায় আপনি সেটা বলতে পারেন। সঠিক কেপিআই সেট আপ করা গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যবসার লক্ষ্য অর্জনে অগ্রগতি নির্ধারণ করতে সহায়ক হয় এবং ব্যবসার কৌশলগুলিকে আরো কার্যকরীভাবে পরিচালনা করতে সাহায্য করে। নিচে মূল কর্মক্ষমতার সূচক কেপিআই স্থাপনের ধাপগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। তো ব্যবসার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা, মানে আপনি একটা ব্যবসার লক্ষ্য উদ্দেশ্যকে কেপিআই দ্বারা মেজারমেন্ট করতে পারেন, যে এটার মিশন ভিশন কেমন আপনার, তারপরে বিশেষ লক্ষ্য, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় লেখা আছে স্মার্ট, নির্দিষ্ট, পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সময়সীমা বদ্ধ। এই যে স্মার্ট একটা স্ট্র্যাটেজি আছে কিভাবে আপনি কেপিআইটা নির্ধারণ করবেন, তো এই স্মার্টের মাধ্যমে সেটা বিশ্লেষণ করা যায়। তো একটু পরে আপনারা দেখবেন এবং আমার একটা শর্ট ভিডিও আপনারা পাবেন ক্লাসের মধ্যেই, মানে আউট অফ দ্য ক্লাস আর কি। ওকে, কোনো সমস্যা হলো আপনাদের এখানে? আপনাদের এখান থেকে কেউ কল দিয়েছেন কোনো কিছু? আপনাদের এখান থেকে কেউ দিয়েছেন কল? মেহেদি নামে কেউ? না, আপনাদের এখান থেকে না। ওকে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি তারপরে আমরা কর্মক্ষমতা সূচক চিহ্নিত করা, যেমন আপনার কিছু কিছু বিষয় থাকবে, পরিমাণ যোগ্যতা, ঠিক আছে, প্রাসঙ্গিক সূচক, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে কেপিআই আন্ডারে নিয়ে আসতে পারতে হবে। তারপর বিভিন্ন বিভাগে আপনি কেপিআই সেট করতে পারেন, যেমন বিক্রয় বিপণন বিভাগ, যেটা আমি একটু আগে বলেছিলাম, সেলস এন্ড মার্কেটিং এ আপনি কেপিআই স্থাপন করতে পারবেন, অপারেশনসে আপনি করতে পারবেন। তারপর আবার আর্থিক যে ইয়াগুলো আছে, যেমন আয়, মুনাফা, মার্জিন, খরচ, এগুলো আপনি বিভিন্ন কেপিআই সেটআপমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন যেটা সংগ্রহ বিশ্লেষণ পদ্ধতি, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা সবাই সবকিছু দেখতে পাবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা উদাহরণ দিই, উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন, বিক্রয় ও বিপণনের জন্য আপনি কেপিআই সেট করতে পারেন, যেমন মাসিক বিক্রি বৃদ্ধি, মাসিক ভিত্তিতে বিক্রয় শতাংশ বৃদ্ধি। আপনি চাচ্ছেন যে এই মাসে যদি আমার এত লাখ টাকার বিক্রি হয়, আগামী মাসে যেন এর থেকে 20% বেশি বৃদ্ধি হয়। এটা একটা কেপিআই সেট করলেন, সকল এমপ্লয়ীদেরকে এটা বলে দিলেন যে আমাদের নেক্সট মাসের কেপিআই হলো বিক্রয় বৃদ্ধি করার কেপিআই, এই মাসের তুলনায় 30% আমাদের ইনক্রিজ করতে হবে। লিড কনভার্সন রেট, আগে আমাদের এই মাসে লিড এসেছে হয়তোবা 10,000, আমি চাচ্ছি আগামী মাসে আমাদের যেন 15,000 লিড আসে অথবা 13,000 লিড। এই যে 3,000 বেশি লিড আসে, এটাই হলো আপনার কেপিআই সেট করা। তারপরে দেখেন গ্রাহক অধিগ্রহণ খরচ, এটাকে বলা হয় ক্যাক, সিএসি, মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, বাংলায় বলা হয় গ্রাহক অধিগ্রহণ খরচ। মানে একজন কাস্টমারকে অ্যাকুইজ করতে অথবা তাকে আপনার কাস্টমারে রূপান্তর করে তার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে আপনার কি পরিমাণ কস্টিং হয়েছে মার্কেটিং পারপাস, এই পুরো জার্নিটাকে বলা হয় আপনার ক্যাক, সিএসি। এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন। তারপরে দেখেন এখানে আরো আছে গ্রাহক সেবা কেপিআই, যেমন সিএসএটি, গ্রাহক সন্তুষ্টি স্কোর, গ্রাহকদের সন্তুষ্টির জরিপের একটা গড় স্কোর করতে পারেন। এটা হলো আপনারা যারা কমিউনিকেশন টিমে থাকবে, কল সেন্টার টিমে থাকবে, তো এটা মূলত সকল ক্ষেত্রে না, বিভিন্ন এজেন্সি, আইটি ইনস্টিটিউটের ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো মেজারমেন্ট সাধারণত করে থাকা হয়। প্রথম কল রেজুলেশন, ফার্স্ট কল রেজুলেশন, প্রথম কলের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে কিনা এমন কলের শতাংশ। যেমন মনে করেন যারা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন আপনার ইনস্টিটিউট, এজেন্সি, তারা কিন্তু অলওয়েজ বিভিন্ন মানুষদেরকে নিয়ে বিজনেস করে।
এজেন্সি কাদের নিয়ে বিজনেস করে, আরেকটা বিজনেসকে নিয়ে তারা বিজনেস করে। এবং তাদের ম্যাক্সিমাম বিজনেসের ধরন থাকে B2B, B2C না। তো আপনারা সবাই হয়তো B2B, B2C মানে তো বুঝেন, তাই না? এইটুকু তো মনে হয় আমি আপনাদের থেকে আশা করতে পারি। আচ্ছা, B2B, B2C এটা মানে আপনারা বুঝেন, নাহলে আমি এটা আলোচনা করব, কোনো সমস্যা নেই। একজনও যদি বলেন যে না আমি বুঝি না, আমি আলোচনা করব, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। তো চলেন আমরা একটু B2B, B2C বুঝি, তাহলে আপনার জন্য আরো বেশি ইজিয়ার হবে আর কি। তো চলেন আমি এখানে একটা নিয়ে নিই। ফার্স্টে নিয়ে নিচ্ছি B2B, সরি B2B, আর এটা হলো B2C। B2B, B2C মানে হলো B ফর বিজনেস, আর একটা B ফরও বিজনেস। আর এরপরে যেটা আছে B2C, সেটা হলো B ফর বিজনেস আর C ফর কনজিউমার অথবা কাস্টমার। ঠিক আছে? তো B2B, B2C দুই ধরনের বিজনেসই আপনি করতে পারেন, এবং পুরো পৃথিবীতে দুই ধরনের বিজনেসই হয়। বাট কে কোনটা করবে সেটা ডিপেন্ড করে সে কি বিজনেস করতেছে, সে কোন পর্যায়ে আছে। যেমন মনে করেন একজন গার্মেন্টসে যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, অথবা কোনো একটা কলকারখানায় যারা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে, তারা কি ডিরেক্ট একেবারে গ্রাহকদের পর্যায়ে এসে তারা প্রোডাক্ট সাপ্লাই করে অথবা প্রোডাক্ট বিক্রি করে? করে না তো, তাই না? তো তারা কি করে, তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হাত বদলের মাধ্যমে তারা বিক্রি করে। তো এই যে হাত বদল হচ্ছে, অথবা এক বিজনেস থেকে আরেক বিজনেসের যে একটা ডিফারেন্স থাকে, এবং দেখা যায় যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হওয়ার পর থেকে 3-4টা বিজনেসের হাত ধরে তারপর গ্রাহকের কাছে যায়, মানে কাস্টমারের কাছে যায়। এই যে 3-4টা বিজনেসম্যান আছে, প্রত্যেকটা বিজনেসম্যানের সাথে আরেকটা বিজনেসম্যানের যেই একটা রিলেশন থাকে তাকে বলা হয় B2B, মানে বিজনেস টু বিজনেস। আর একেবারে সর্বশেষ ধাপে যিনি বিজনেস করতেছে আর একজন গ্রাহকের সাথে যেই সম্পর্ক থাকে তাকে বলা হয় B2C। দেখেন আমি একেবারে লাইভ একটা এক্সাম্পল দিই। যারা আমরা অনলাইনে বিজনেস করি, ম্যাক্সিমামই কাপড় চোপড়ের বিজনেস করে থাকি, অথবা ক্লোদিং বিজনেস বলতে পারেন আর কি। তো ক্লোদিং বিজনেসের মধ্যে তারা কি প্রোডাক্টগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করে, প্রোডাক্ট বানায় তারা? না, তারা হয়তো কোনো একটা হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনে আনে। তো এই যে হোলসেলারের কাছ থেকে সে প্রোডাক্ট কিনতেছে, এটা কি সে নিজে ব্যবহার করার জন্য কিনতেছে? নট রিয়েলি। এটা সে বিক্রির উদ্দেশ্যে কিনতেছে। দ্যাট মিনস সে একটা বাল্ক আকারে কিনতেছে, 50 পিস, 60 পিস, 100 পিস। তো এই যে 100 পিস পণ্য কিনলো, এই হোলসেলারের সাথে ওই অনলাইন উদ্যোক্তার সম্পর্ক হলো B2B বিজনেস। আর ওই অনলাইন উদ্যোক্তার কাছ থেকে যে আমরা প্রোডাক্ট কিনতেছি, এটা হলো B2C বিজনেস। ঠিক আছে? আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন। ওকে, তো আমরা যেখানে ছিলাম এখানে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা ইয়া করলাম। আর এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমাদের একটা স্পেসিফিক ভিডিওই আছে। তো সেটা আমরা যখন ক্লাসের মধ্যে হবে, আমরা আজকে তো ক্লাস আমাদের 2, হয়তো কাল পরশুর মধ্যে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, কালকে পরশুর মধ্যেই পেয়ে যাবেন আশা করি। ওকে, ঠিক আছে। এরপরে SWOT অ্যানালাইসিস, এটা হলো খুবই ইম্পর্টেন্ট আপনার প্রত্যেকটা বিজনেসের জন্য। কারণ একটা বিজনেসে আপনাকে এই অ্যানালাইসিসটা করতে পারতে হবে। কারণ এই SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, একটা বিজনেস যদি আপনি এই 4টা বিষয় অ্যানালাইসিস না করে আপনি বিজনেসে নামেন, দেখা যাবে আপনার বিজনেসটা অনেক বেশি সাস্টেনেবল হবে না। আর এই 4টা বিষয়কে মাথায় রেখে যখন আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনার বিজনেসটা খুব সুন্দরভাবে সামনে আগাবে। ঠিক আছে? তো এটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে, এটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর একটু আপনাদেরকে দেখাই, এটা হলো এই একটা পিকচার, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। চলুন আমরা একটু তারপরে একটা সংক্ষিপ্ত আলোচনা করি। আমাদের একটা ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা আপনারা পাবেন। তো এটা নিয়ে আমরা একটা মানে ওভারভিউ করতেছি। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট রোতে আছে স্ট্রেংথ এবং অপরচুনিটি, সেকেন্ড রোতে আছে উইকনেস এবং থ্রেট, এবং এগুলোর হেডলাইন কি দেওয়া আছে দেখেন, একটা হেল্পফুল, একটা হার্মফুল। হেল্পফুল মানে কি আপনার জন্য উপকারী, হার্মফুল মানে আপনার জন্য অপকারী। তো স্ট্রেংথ এটা হলো আপনার জন্য একটা উপকারী জিনিস, এবং এটা ইন্টারনাল অরিজিন, মানে ইন্টারনাল পার্ট, যে আপনার মধ্যে যেই শক্তি আছে অথবা আপনার বিজনেস করার জন্য যে স্ট্রেংথ পয়েন্টগুলো আছে। মনে করেন আপনার বিজনেসের জন্য কি হতে পারে, আপনি ভালো মার্কেটিং বুঝেন, আপনি ভালো কন্টেন্ট বানাতে পারেন, আপনার মার্কেট রিসার্চ করা সেই দক্ষতা আছে, আপনি
আরো অনেকগুলো এরকম পয়েন্ট থাকে, 10টা পয়েন্ট আছে আপনার স্ট্রেন্থ। আপনি কি 10টা পয়েন্ট স্ট্রেন্থ আছে, দ্যাট মিনস কি আপনি সবকিছুতে আপনার স্ট্রেন্থ আছে? না, আপনার কিছু উইকনেসও থাকতে পারে। যেমন হয়তো বা আপনি একটু উইক, আপনি ভালো বেশি অফিসের বাইরে গিয়ে আপনি রোডে কাজ করতে পারেন না, হয়তোবা আপনি অনেক বেশি জার্নি করতে পারেন না, এটা আপনার জন্য একটা উইকনেস হতে পারে। তারপরে আপনার হয়তোবা কমিউনিকেশন স্কিল একটু দুর্বল, এটা আপনার একটা উইকনেস হতে পারে। তো উইকনেস গুলোকে কি করতে হবে, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি স্ট্রেংথে আপনাকে রূপান্তর করতে হবে, এটা হবে আপনার জন্য চ্যালেঞ্জ। তো হেল্পফুল হলো আপনার স্ট্রেংথ, আর উইকনেস গুলোকে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি সেগুলোকে স্ট্রেংথ বানায় ফেলবেন। তারপরে আসে অপরচুনিটি, এটা একটা এক্সটার্নাল বিষয়, যে অপরচুনিটি তো আপনার মধ্যে থাকবে। এটা হলো যদি এনভায়রনমেন্ট এমন ভাবে হয়ে যায় যে আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে, আল্লাহ প্রদত্ত বিষয় অথবা মানে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয় হলো আপনার অপরচুনিটি। তো এইটা যখনই আসবে আপনি গ্র্যাব করতে পারতে হবে। তো অপরচুনিটি করে যখন আপনি গ্র্যাব করবেন তখন দেখা যাবে আপনার জন্য একটা হেল্পফুল হবে আপনার বিজনেসের জন্য। আর একটা হলো থ্রেট। থ্রেট বিষয়টা কেমন, এইটাও আপনার নাগালের বাইরে, এটাও আপনার দেখা যাবে যে না, এনভায়রনমেন্ট কর্তৃক আপনার বিভিন্ন থ্রেট আসতে পারে। যেমন মনে করেন আপনি একটা বিজনেস করতেছেন, আপনার একটা হয়তোবা চাঁদাবাজির ঝামেলা হতে পারে। আপনি একটা বিজনেস করতেছেন, হয়তোবা আপনি বিজনেসটা করছেন এতদিন ধরে অনলাইনে, এখন অফলাইনে, এখন অফলাইনে আপনার বিজনেসটাকে ম্যানেজ করতে আপনি বিভিন্ন বিষয়ে থ্রেট পাচ্ছেন, যে না আপনার আগে 2জন দিয়ে কাজ হয়ে যেত, এখন আপনি যেহেতু অফলাইনে বিজনেসটা নিয়েছেন আপনার আরো 10জন মানুষ লাগবে, মানে এই 8জন মানুষ ইমিডিয়েট আপনি পাচ্ছেন না, এটা আপনার জন্য একটা থ্রেট। আপনি হয়তোবা আগে এক জায়গায় আপনার ট্রান্সপোর্ট কস্ট, যেটাকে বলা হয় আপনার লজিস্টিক কস্ট, তো এটা হয়তোবা আগে আপনার ছিল 10,000 টাকা, এখন হয়ে গেছে সেটা 15,000 টাকা, এটাও আপনার জন্য একটা থ্রেট। তো এরকম বিভিন্ন থ্রেট আপনার জন্য আসতে পারে। তো এগুলোকেও আপনাকে কি করতে হবে, যতটা পারেন মিনিমাইজ করে সেগুলোকে অপরচুনিটিতে রূপান্তর করতে হবে। তো এটা নিয়ে আরো সুন্দর করে একটা ভিডিও বানানো আছে, সেটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, SWOT অ্যানালাইসিস হলো, আর পেইড, ওন, আর্নড এগুলো নিয়ে তো আমাদের কথা হয়েছে। তো এইটুকুই ছিল। তো চলো এইটাও আমরা একটু আলোচনা করে দিই, সেটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি তো বলেছিলাম যে পেইড, ওন, আর্ন এই 3 মাধ্যমে, এটাগুলো নিয়ে তো আমাদের আলোচনা অলরেডি উপরে হয়েছে, তারপরে এই শীটটা থেকে একটু আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গোল দেওয়া আছে। গোল আমাদের কি, সেল H+ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। অডিয়েন্স কারা, অডিয়েন্স আছে আমার 18 থেকে 35, এবং আমি দেখতে পাচ্ছি ফিমেল ইন্টারেস্টেড ইন ফিটনেস। চ্যানেল কি কি, একটা হলো ফেসবুক, আর একটা হলো পিন্টারেস্ট, আর একটা হলো ব্লগ, মানে আমাদের যে ওয়েবসাইট ভিত্তিক ব্লগ পোস্ট আমরা করে থাকি আর কি। তারপর হলো পেইড অ্যাডস ফর সাপ্লিমেন্ট, মানে ফেসবুকে আমরা অ্যাডস দিব, পিন্টারেস্টের জন্য কোনো অ্যাডস দিব না, ব্লগের জন্য আমরা স্পন্সর পোস্ট করব, সেটা হলো আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে সেখান থেকে আমরা গুগল অ্যাডস চালাবো। তারপর হলো আর্ন, ক্রিয়েট এ ভাইরাল ক্যাম্পেইন, মানে আমি একটা ভাইরাল যেন ক্যাম্পেইন আমি করতে পারি আমাদের অর্গানিক পোস্টের মাধ্যমে, সেটা আমরা ট্রাই করব। ক্রিয়েট এ ভাইরাল ক্যাম্পেইন একই বিষয়, এবং অ্যান্ড শেয়ার লিঙ্ক এনকারেজ দ্য কমেন্ট, মানে ওই যে আমাদের যেই ব্লগ পোস্টটা করবো এটা বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করব, সেটা আমাদের আর্ন মিডিয়ার মধ্যে পড়ে। তারপর হলো ওন মিডিয়া। ওন মিডিয়া কি, পোস্ট 3x a week on supplement, মানে আপনি পোস্ট করবেন প্রত্যেক উইকের মধ্যে 3টা করে। ক্রিয়েট এ মানে ইন্সপিরেশনাল ফিটনেস বোর্ড। তো বোর্ড জিনিসটা হয়তো অনেকে বুঝবেন না, পিন্টারেস্টের মধ্যে 2টা বিষয় থাকে, একটা বোর্ড একটা পিন। যারা পিন্টারেস্ট ইউজ করছেন তারা জানেন, বোর্ড হলো একটা অ্যালবামের মতো, আর পিন হলো পিকচারের মতো, যে একটা অ্যালবামের মধ্যে অনেকগুলো পিকচার থাকতে পারে, তো একটা বোর্ডের মধ্যে অনেকগুলো পিন থাকতে পারে আর কি, ঠিক আছে। আর পিন মানে কিন্তু ওই আল পিন না, এটা হলো পিন্টারেস্টের পিন আর কি, পিন পোস্ট করার মতো করে আর কি, ঠিক আছে। তো এই হলো টোটাল বিষয়। আর এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট 2 ব্লগ আর্টিকেল পার উইক, এটা অনেকটা ওই ফেসবুকের মতো করি, ঠিক আছে। এগুলোর এক একটা বিজনেস, মানে বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, অথবা আপনি বলতে পারেন মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়ার্কশিট। তো এগুলো আপনার বিভিন্নগুলো এরকম দেখতে তৈরি করতে যদি আপনারা পারেন, তখন থেকে দেখবে আপনি বিভিন্ন অডিয়েন্স নিয়ে, বিভিন্ন
ওয়ার্কশিট নিয়ে আপনি এরকম এক্সাম্পল পাচ্ছেন, অথবা এরকম ভাবে আপনি সুন্দর মতো তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, তো আমাদের এখানে যেই টপিকগুলো ছিল প্রত্যেকটি আলোচনা, আমাদের এইটা খুবই একটা আপনাদের কাছে মনে হতে পারে একটা বোরিং ক্লাস, কারণ এই পুরো টপিকটাই হলো একটা থিওরিটিক্যাল ক্লাস। ঠিক আছে, আর এখান থেকে আপনারা হয়তো এখন মনে করতে পারেন যে শুধুমাত্র স্যার বক বক করেই গেল, ঠিক আছে, কোনো আমাদের প্র্যাকটিক্যাল জিনিস দেখালো না। এখানে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের ক্লাসটাই এরকম যে এখানে পুরোটাই থাকবে একটা থিওরিটিক্যাল বিষয়। কারণ এই থিওরিটিক্যাল বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, পরবর্তী যে ক্লাসগুলো আছে না, ওগুলা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যেমন আমি যদি একটু আপনাদেরকে বুঝাই, যে আপনি যখন ক্লাস 1 2 3 4 5 6 পড়েন, তখন কিন্তু অনেক বোরিং জিনিসপত্র আমরা পড়ি, কিন্তু তখন সেগুলো বোরিং মনে হলো, পরবর্তীতে কিন্তু সেগুলো আমরা অ্যাপ্লাই অথবা অ্যাপ্লিকেশন সেগুলো আমরা করতে পারি। যেমন মনে করেন 2 আর 2 4, এগুলো কিন্তু আমরা অনেক যোগ করে আসছি। 2 এর নাম, তার 3 এর নাম, তার 4 এর নাম, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে করে বড় হয়েছি। এগুলো কিন্তু আমাদের তৎকালীন সময় আমরা আমরা চিন্তা করতাম এতবার পড়ার কি দরকার, এত মুখস্থ করার কি দরকার, বাট এখন কিন্তু সেগুলোর আমরা কিন্তু বেনিফিট পাচ্ছি। তো ঠিক একই রকম এই ক্লাস নাম্বার 2টা হলো আপনাদের একটা বেসমেন্টের মতো। যদি এইটাকে আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, পরবর্তীতে যে আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলো থাকবে, তখন আপনারা খুব ভালো করে রিলেট করতে পারবেন। আর যারা বিজনেসের স্টুডেন্ট আছেন, মানে ইন্টারমিডিয়েট বিজনেস এবং 9 10 বিজনেস, এবং যারা এখন অনার্সে পড়াশোনা করতেছেন, এবং যারা অলরেডি অনার্স শেষ করে আপনারা হয়তো বা কেউ কেউ জব খুঁজতেছেন, জব সিকার, আবার কেউ কেউ আছেন জব করতেছেন, তো সকল যারা এই ক্লাসের মধ্যে পড়েন, তো যারা বিজনেসের স্টুডেন্ট তারা কিন্তু এই টপিকগুলোর সাথে কিছুটা রিলেটেড, অনেকটাই কিন্তু আপনাদের অনার্স ইন্টারমিডিয়েট 9 10 বই থেকে নেওয়া। ঠিক আছে, বাট ওইটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আপনারা পড়েছেন হলো মার্কেটিং হিসেবে, মানে মার্কেটিং এর বইয়ের মধ্যে, বাট এগুলো অনেক কিছু আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাপ্লিকেবল হয় আর কি। তো যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আমাদের ক্লাসের টপিক আলোচনা শেষ। তো আপনাদের যদি আমি এখন দেখাই, ঠিক আছে, তো সবাই কি ফর্মটা পূরণ করেছেন? 114 জন করেছেন, বাট আমি দেখেছিলাম 120 জনের উপরে ছিলেন, এবং আগের দিন ক্লাসে 154 জন ছিলেন। আজকে এত কম কেন? নেক্সট ক্লাসটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে, এটা আমি কথা দিতে পারি। প্র্যাকটিক্যাল একটা ক্লাস থাকবে আপনাদের জন্য। পিডিএফটা আমি দিব আপনাদের, এই যে একটা আছে না, লিংক আছে না, যেমন আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে আপনাদের এটা লিংক আছে, এইটার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এটা তো ক্লাস 1, ক্লাস 2 এর মধ্যে, সরি ক্লাস 2 আমি এখানে লিখে দিচ্ছি। ক্লাস 2 এর মধ্যে আপনারা পিডিএফ একটা পেয়ে যাবেন, অথবা এই জায়গায় পেয়ে যাবেন ইনফরমেশনের মধ্যে। ঠিক আছে, আমি এটা আপলোড করে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে তো চলেন আপনাদের এখন কোশ্চেন নেই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। তো কোশ্চেন গুলো নেবো আর কি। অ্যাটেন্ডেন্স শিট তো আমি একটু আগেও দিলাম, অ্যাটেন্ডেন্স শিট পরে আমি 6 থেকে 7 বার দিয়েছি, এখনো কেন আপনারা খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে কোশ্চেন গুলো করেন, হ্যান্ড রাইজ করেন আর কি, তারপর আমি একজন একজন করে আপনাদের থেকে নিচ্ছি কোশ্চেন গুলো। বিল্লাল হোসাইন বলেন। বিল্লাল হোসেন শুনতে পাচ্ছেন? আব্দুস সামাদ আপনি শুনতে পাচ্ছেন?
রেকর্ডেড ক্লাস কোথায় পাবেন? আপনি ফার্স্ট ক্লাস যদি করে থাকেন তাহলে তো অবশ্যই সেটা আপনার জানা থাকার কথা। সেটা হলো আমাদের ফেসবুক গ্রুপে একটা অপশন আছে ফিচার্ডে গেলে আপনি সেখানে রেকর্ড ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হলো আপনাদের গ্রুপ। এখানে আসবেন ফিচার্ডে এখানে আসলে একটু স্ক্রল করলেই আপনারা এখানে পেয়ে যাবেন অল ক্লাস রেকর্ড লিঙ্ক। দেখতে পাচ্ছেন একটা পোস্ট রকুনুজ্জামান নামক একটা আইডি থেকে পোস্টটা করা আছে অল ক্লাস রেকর্ড লিঙ্ক। এখানে ক্লিক করলেই আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ফাইল এই একটা জায়গা থেকে পেয়ে যাবেন। দেখেন ক্লাস 1 এখানে এটা আছে রেকর্ড ফাইল। স্যার, আপনার আমাদের এই কোর্সে কি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হবে? আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কি বেশি হাই কনফিগারেশনের ডিভাইস প্রয়োজন? আচ্ছা, আমাদের এই কোর্সের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কোনো টপিক নেই। আমাদের এই কোর্সের মধ্যে টপিক হলো SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর তার পাশাপাশি আমাদের যেটা থাকবে সেটা হলো লিঙ্কডইন থেকে কিভাবে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল বিল্ড আপ করবো, এবং তার পাশাপাশি লিঙ্কডইন থেকে কিভাবে আমরা জব সার্চ করে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো ফর লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে, অথবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকে আর কি। এবং তার পাশাপাশি আমাদের হলো ফাইবার নিয়ে ক্লাস আছে, এবং এর পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম আছে সেটা হলো ইউটিউব। বাট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের এই ক্লাসে অথবা এই যে কোর্সটা আছে এই কোর্সের মধ্যে কোনো ক্লাস নেই। ঠিক আছে? ওকে, তো এরপরে আব্দুল সামাদ, আপনি কোশ্চেন করেছেন নাকি অন্য কেউ? আচ্ছা, মোহাম্মদ আবিদ, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আজকাল যুগে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব দিকে আপনার প্রভাব বিস্তার হচ্ছে, তাই কি ডিজিটাল মার্কেটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি প্রভাব বিস্তার হয়েছে? এটা কি ভালো নাকি খারাপ? টেকনোলজি যত আপডেট হবে তত ভালো। ঠিক আছে, আপনি বলতে পারেন এটা কতটা ভালো হচ্ছে আর কি। টেকনোলজি যত আপডেট হবে ততই ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে বেশি এখন হচ্ছে আর কি। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা বুম শুরু হয়েছে, অথবা আমি যে বলতে পারেন যে সবার মুখে মুখে আমরা যখন শুনতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু শুরুই হয়েছে চ্যাট জিপিটি দিয়ে। একেবারে জনতার ভিত্তিক যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথাবার্তা বলি, অথবা মেশিন লার্নিং নিয়ে যখন আমরা কথা বলি, তো চ্যাট জিপিটি কিন্তু অনেক বেশি প্রভাবিত করতেছে কন্টেন্ট রাইটারদের। যারা কন্টেন্ট রাইটিং করে তাদের কিন্তু অনেক বেশি প্রভাবিত করে। একদিক থেকে আপনার মনে হতে পারে যে যারা কন্টেন্ট রাইটার তাদের হয়তোবা জবগুলোকে তারা নষ্ট করতেছে, আবার অন্যদিকে আবার এক পক্ষ বলতেছে আমাদেরকে অনেক হেল্প করতেছে। এখন দুই পক্ষেরই অনেক ভালো ভালো যুক্তি আছে। হেল্প করতেছে যারা বলে তাদের পক্ষেই আমি। কিভাবে হেল্প করতেছে? আগে আপনার কোনো আইডিয়া জেনারেট করতে পারতেন না, আপনার নিজের মাথা থেকে একটা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হতো। বাট আপনি এখন চ্যাট জিপিটির সাহায্যে তাকে আপনি একজন বন্ধু বানিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট বানিয়ে তার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারতেছেন, এবং আপনার নিজের কন্টেন্টকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারতেছেন। তো এআই আসার ফলে আমি ব্যক্তিগতভাবে ফিল করি এতে আমাদের অপকারের থেকে উপকারই বেশি। কারণ এগুলোকে যখন আপনি ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তখন আপনার আরো দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই চ্যাট জিপিটি আসুক, মিড জার্নি আসুক, অথবা যত ধরনের এআই টুল আছে বর্তমান মার্কেটে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সবকিছুই প্রত্যেকটা জিনিস টেকনোলজির কল্যাণের জন্য আসতেছে। আর এটা নিয়ে জাস্ট আমি একটু আপনাদেরকে বলি, যখন 2000 সালের দিকে অথবা এর আগের দিকে 90s যুগে যখন বাংলাদেশে প্রথম কম্পিউটার আসা নিয়ে একটা বিষয় ছিল, বুঝছেন, তখন বাংলাদেশের সরকারের কিছু কিছু লোক বলতেছিল কি যে না, কম্পিউটার টানা যাবে না, টেকনোলজি আনা যাবে না, আনলে আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে, অনেক ভাই বোন চাকরি হারাবে। তো এখন যদি এই কথা এই যুগে কেউ এসে বলে তখন এটা কি একটা হাস্যকর কথা লাগবে না? ঠিক আছে, আপনারা যারা একটু বয়স বেশি আছে তারা কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো শুনে থাকবেন। 2002, 2003, 2004 দিকে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার বয়স অত বেশি না, বাট আমি আমার
বাবা মা ভাই বোনের কাছ থেকে এগুলো শুনেছি যে তৎকালীন সময় এরকম আলোচনা হতো যে কম্পিউটার আনা যাবে না, কারণ কম্পিউটার আনলে সে একটা কম্পিউটার একাই 10 জনের কাজ করে দিচ্ছে, একটা কম্পিউটার দিয়ে একাই 10 জনের কাজ করে দিচ্ছে, তার মানে কি 10 জনের চাকরি নষ্ট হবে, কম্পিউটার আনা যাবে না, তাহলে কি কর্মসংস্থানে ঘাটতি হবে। বাট আসলে কি ব্যাপারটা এরকম না। তো এআই আসার ফলেও আমাদের চাকরির কোনো প্রবলেম হবে না, চাকরির প্রবলেম হবে তাদের যারা বেসিক লেভেলে আছে, যারা যারা তাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে রাখে না, তারা একটা বিষয় শিখছে ওই একটা বিষয় নিয়ে পড়ে আছে, প্রতিনিয়ত তারা শিখতেছে না, তাদের প্রবলেম হবে। ঠিক আছে, আশা করি আপনার এটা ছিল অনেক শর্ট একটা কোশ্চেন ছিল, বাট অ্যান্সারটা আমি মনের মতো করে দিয়েছি, কারণ এই কোশ্চেনটা অনেক দিন ধরে আমাকে কেউ করতেছে না, বাট আমি অ্যান্সার দিতে চাই, বাট আমার অ্যান্সার দিয়ে ভালো লাগতেছে না। সবাই বলে আমার চাকরি খেয়ে ফেলবে, আমার চাকরি খেয়ে ফেলবে। কেন ভাই, আপনি যদি এনাফ পরিমাণ দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার চাকরি কেউ খেতে পারবে না। ঠিক আছে, সেটা তো একটা জাস্ট এআই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু wait। হ্যালো ভাইয়া, আমি ফেসবুক গ্রুপে তো আমাকে কেউ অ্যাড করে নাই, শেষ আপনি পর্যন্ত তো কেউ। অফিসে কল দিয়েছিলেন, আবিদ ভাইকে কল দিয়েছিলেন? হ্যাঁ, আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করেছি, ওনা মেসেজ করেছি যে আমাকে অ্যাড করে দেন, বাট এই ধরনের কিছু তো করলো না। আপনি কি গ্রুপ জয়েন দিয়েছিলেন সিগনেচার করে? হ্যাঁ, আমি এর আগে আর একদিন গ্রুপে জয়েন দেওয়ার জন্য গেছিলাম, আমাকে লিংক দেওয়া হয়েছিল, জি, বাট আমি কি জয়েনও দিয়েছিলাম। আমি বলছিলাম আজকে লিংকটা একটু দিয়ে দেন গ্রুপে, যাতে আমি আবার জয়েন করতে পারি। গ্রুপে আপনার কি নাম একটু বলেন তো? গ্রুপে আপনি মোহাম্মদ নেই? শামীম হোসেন। হ্যাঁ, এমজি শামীম হোসেন নামে, দেখেন তো একটু। গ্রুপে আপনি কেন থাকবেন না? যদি আপনি জয়েন দিতে থাকেন দেন আগে আমি একটা করে দেখি। হুম। জয়েন রিকোয়েস্টের এখানে নেই, তার মানে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে, আপনি মেবি তাহলে খুঁজে পাচ্ছেন না, কারণ এখানে যদি আপনি জয়েন রিকোয়েস্ট দিয়ে থাকেন এখানে আসবে, আর এখানে যদি না আসে দ্যাট মিন্স হলো আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। একটু ওয়েট, আমি দেখতেছি। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? শামিম, হ্যাঁ SHAMIM, রাইট? ভাই, আমি বলতেছি না, স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। আমি কেন দেখতে বলতে পাচ্ছেন না? চাচ্ছি যে স্ক্রিন তো আছে, হ্যালো, আছে স্ক্রিন। আমার স্ক্রিন অন্যরা দেখতে পাচ্ছেন? হ্যালো, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি ভাইয়া। আপনার কি নামটা এমন SHAMIM শামিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামীম। হ্যাঁ হ্যাঁ, শামীম হোসেন। এইচ তারপরে HOSSAIN এমন কিছু? HA, হ্যাঁ, HAMIM। এমন? হ্যাঁ, শামীম হোসেন, জি জি, শামীম হোসেন, জি। আসতেছে না, আপনি একটু আবার আবিদ ভাইয়ের সাথে আমাকে আবির ভাইয়ের সাথে, ঠিক আছে? আমাকে তো এরকম কিছু দেওয়া। এইটা হলো আমাদের গ্রুপের লিংক, আপনি যদি গ্রুপে অ্যাড দিয়ে থাকেন অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ করার কথা, যদি আপনার আইডি এবং আপনার ফোন নাম্বার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করার কথা, অ্যাপ্রুভ না করার কারণ এটা আমাদের গ্রুপের লিংক, আপনি পরে একটু অ্যাড দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। গ্রুপের লিংকই সবার আসলে পায় না, যেমন আমরাও পাইনি, আমাদের নিশাত আপা অ্যাড করেছেন, ওরকম কেউ না কেউ হয়তো করতে হবে। হয়তো উনি আমি একটু বলি, যদি আপনারা সকল কিছু প্রপার ওয়েতে আসেন চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা গ্রুপের লিংক পাবেন, কারণ যেহেতু সবাই পাচ্ছে, দুই একজন পাচ্ছেন, তার মানে কি ওই দুই একজনের মধ্যে কোনো কোনো বিষয়ে মিস ইনফরমেশন ছিল, এই কারণে তারা পায়নি। যদি আমাদের প্রবলেম হতো কেউই পেত না, দুই একজন যেহেতু পাচ্ছে না দ্যাট মিন্স কোনো না কোনো একটা ইস্যু তো হয়েছে। আমাদেরকে তো কেউ অ্যাড করেনি ভাইয়া, অ্যাড তো করতে হবে, এর দায়িত্বটা কি আমরা নেব নাকি না অফিস ভাইয়া, নেবে? অ্যাড করার জন্য তো আগে অ্যাড রিকোয়েস্টটা আপনাকে আমি দিয়েছি ভাই রিকোয়েস্ট, কিন্তু আমি তো এখানে পাচ্ছি না রিকোয়েস্টটা দেখতে। সেটাই তো কথা। আমি কি এর আগের দিন গ্রুপের লিংক ছিল, গ্রুপে আমি আপনি ভাইয়া জয়েন এখন রিকোয়েস্ট আমার রিকোয়েস্টটা দেন তো, আমি মাত্র আপনাকে গ্রুপ লিংক দিলাম, ঠিক আছে? তো আমার প্রশ্ন ঠিক হলো আছে। আপনার কাছে যে বাকি সবাইদেরকে
করতেছি, আপনাকে কেন অ্যাড করবো না যদি আপনার সবকিছু ঠিক থাকে? অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি, ঠিক আছে? এই হলো বিষয়। আপনার সাথে তো আর কারো এখানে ব্যক্তিগত কোনো ইয়া নেই, শত্রুতা নেই, তাই না? তো আপনিও স্টুডেন্ট, বাকিরাও স্টুডেন্ট, সবাইকে অ্যাড করছি, আপনাকে অবশ্যই অ্যাড করবো। এখন অ্যাড করা কেন হচ্ছে না এটা আমি জানি না, এটা অফিস বলতে পারবে। কারণ আমার দায়িত্ব হলো ক্লাস নেওয়া। আমাকে বলছে এই হলো আপনার ব্যাচ, এই আপনাদের স্টুডেন্ট, আপনি ক্লাস নেন। ওই অফিসিয়াল বিষয়বস্তুগুলো আমার কোনো হস্তক্ষেপ নেই আর কি। তারপরে আপনার ব্যাপারটা আমি দেখতেছি, যেহেতু ক্লাসের মধ্যে বলেন এই কারণে দেখতেছি, আদারওয়াইজ আমি এই ব্যাপারগুলো হ্যান্ডেল করি না আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক তো আছে। আলামিন সরকার আপনি বলেন। পার্থ ভট্টাচার্য আপনি বলেন। স্যার আমাদের অ্যাডভান্স যে ফেসবুক মার্কেটিংটা এখন ক্লাস হচ্ছে, এটাকে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং থেকে ডিজিটাল কোনো ইনস্টাগ্রাম মার্কেটিং এর কোনো হেল্প হবে এটা যে করতে? ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং এ হেল্প হবে, অর্গানিক থ্যাংক মার্কেটিং ইউ না। স্যার। ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? Okay, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছি মল্লিকা পালিত, আপনি বলুন। জি ভাইয়া। জি, ভাইয়া আপনি যে টপিকস এর কথা বললেন যে আমাদের ফুল কোর্সের যে আলোচনা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখানে সাপোজ গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং রিয়েল লাইফ প্রবলেম সলভ এরকম কোনো টপিকস কি ইনক্লুডেড আছে? অবশ্যই আছে। এগুলো নিয়ে তো আমি যখন ক্লাসের মডিউলটা আপনাদের ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, প্রত্যেকটা বিষয় বলেছিলাম। হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই হ্যাঁ আছে। হ্যাঁ। এগুলো আপনারা যতটুকু আচ্ছা আশা করতেছেন যে এত কিছু, মানে এতটুকু থাকতে হবে, তার থেকে বেশি আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক ক্লাস আছে ঠিক করলেই আছে বুঝতে পারবো, কারণ মাত্র তো আমরা 2 নাম্বার ক্লাসে আছি, তাই না? আমাদের টোটাল 18টা ক্লাস। তো হুম 10টা ক্লাস দেখেন, তারপর বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। ওকে, ওকে ওকে ঠিক আছে ঠিক ওকে। আছে। ওকে, তারপরে হলো তনিমা তনু, আপনি বলেন। সালাম আলাইকুম ভাইয়া। জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে জি আপু কি বলেন। সুবিধা পাবো? ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি সুবিধা পাবো? আর আপনাদের যে ইউআই ল্যাব থেকে আমাদের কিভাবে হেল্প করা হবে বা কোনো সহযোগিতা করা হবে কিনা? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল গুলো আছে, এই স্কিল গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, শিখতে পারেন, এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। এটা হলো 1 নাম্বার বেনিফিট। আর এক্ষেত্রে ইউআই ল্যাব আপনাকে কি হেল্প করবে? ইউআই ল্যাব তো 18টা ক্লাস দিচ্ছে, এবং এখানে আপনাকে প্রতিনিয়ত ওরা স্কিল ডেভেলপমেন্ট করতেছে আমার মাধ্যমে। আমি আপনাদের যেহেতু ব্যাচের টিচার, তো আমি আপনাকে প্রপার ওয়েতে ছোটটা শেখাবো যে কিভাবে আপনি কাজ করতে পারবেন এই স্কিলের উপর বেস করে। ঠিক আছে? আমরা সবাই সবাই দেন ভাই, টাকাটা নেন। মিউট করি, হ্যাঁ? বাকিরা খোঁজটা নেন। বাকিরা একটু আমরা সবাই মিউট করি, আনমিউট কেউ রাখবো না, হ্যাঁ? ওকে, তো এটা ছিল বিষয়। আর ইউআই ল্যাব আপনার সাথে কতদিন থাকবে অথবা কি কি বিষয় দিব? ইউআই ল্যাব 18টা ক্লাস তো দিচ্ছে, এবং ফাইবারে আপনার একটা গিগ ক্রিয়েশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই বিষয়গুলো দেখাবে। এবং তার পাশাপাশি ইউআই ল্যাব আপনাদের এই যে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, এটা আজীবনের জন্য থাকবে। আপনারা প্রতিনিয়ত ব্যাচ শেষ হওয়ার পরও এখান থেকেও আপনারা বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে অথবা ইউআই ল্যাবের অন্য কারো কাছ থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। যেহেতু আপনি এই জায়গার একজন স্টুডেন্ট, তো আপনি অলওয়েজ ব্যাচ শেষ হওয়ার পরও আপনি সাপোর্ট নিতে পারবেন যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয়। ঠিক আছে, এই তো এই জিনিসগুলোই আপনার জন্য করবে ইউআই ল্যাব। ওকে, এমডি রাসেল আপনি বলেন।
এমডি রাসেল আপনি বলেন। শামীম হুসাইন আপনি বলেন। হ্যালো হ্যালো ভাই, তাহলে কি আমি গ্রুপে কিভাবে অ্যাড হতে পারবো, আমাকে ফাইনাল একটা বলেন। ভাইয়া, আপনাকে তো একটু আগেই বললাম, আপনি মেবি অন্য কোনো একটা কাজে ছিলেন। আমি আপনার জন্য লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে গ্রুপে আবার একটু আপনি অ্যাড রিকোয়েস্ট দেন, ঠিক আছে? আচ্ছা, লিংকটা এই যে ইন কল মেসেজ ওখানে দিছেন না? জি জি জি, এই যে দেখেন, এই যে লিংকটা দিয়েছি আমি অনেকক্ষণ আগেই দিয়েছি। ওই যে ডিজিটাল মার্কেটিং, এটা লেখা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, https www ফেসবুক, এটা? জি জি জি, এটা এই যে আমি দেখেন। আচ্ছা আচ্ছা, আমি এখানে জয়েন গ্রুপ এখন দিলাম ভাইয়া, জয়েন গ্রুপ দিছি। হ্যাঁ, জয়েন গ্রুপ দেন। হ্যাঁ, সাবমিট করলাম, সাবমিট করেছি। এখানে কোনো আসেনি, কোশ্চেন আসেনি, নাম এবং হ্যাঁ, কোশ্চেন ফোন আছে, নাম্বার রাইট দিয়েছেন? ইওর অ্যানসার। হ্যাঁ, গ্রুপে জয়েন করার জন্য আপনার নাম এবং ফোন নাম্বারটি দিন, ভর্তির সময় নাম্বারটি জি দিয়েছিলেন। আচ্ছা, সেটাই দিচ্ছি। দিয়েছেন, ওগুলো দিয়ে দেন। এটা আচ্ছা আমাদের অফিস থেকে চেক করে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। এটাই হলো আমাদের প্রসেস আর কি। যদি আপনার নাম এবং ফোন নাম্বার ঠিক থাকে, আপনি যেটা আগে দিয়েছিলেন, দুইটা ক্রস ম্যাচিং করে আপনাকে অ্যাড করে দিবে। এটাই হলো পলিসি। হয়তো কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মিস ইনফরমেশন হতে ভাই, পারে। আমি দুইটা নাম্বারের কোনটা দিয়েছি এটা মনে নাই, তবে দুইটা নাম্বারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেন। পরে আপনাকে add করে দেবে। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য লিংকে ক্লিক করছি, বাট অ্যাড হইতেছে না। হ্যাঁ, তাহলে এটার ব্যাপারেও আমরা আগের ক্লাসে বলেছিলাম, যাদের এই প্রবলেমটা, তারা যে কাজটা করবেন, ফেসবুকে যাবেন, ফেসবুক গিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, এই পোস্টের নিচে দেখেন অনেকে কমেন্ট করেছে যে এই পোস্টটা অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দিয়েছিলাম। আমি জানি যে অনেকে আছেন যারা এইটার মাধ্যমে যুক্ত হতে পারবেন না, তাদের জন্য কি ব্যাপার ছিল যে আপনার এখানে একটা গ্রুপে যে অ্যাড হতে পারতেছি না, অথবা অ্যাড মি প্লিজ, আমাকে কেউ অ্যাড করেন, এইভাবে যদি আপনারা কমেন্ট করেন, দেখেন এখানে অনেক ভাই বোন আছে, যেমন এই যে ইসরাত জাহান নামে একজন সবাই কিন্তু হেল্প, যেরকম দুই এক দায়িত্ব নিয়ে সবাইকে হেল্প করে, সবাই কিন্তু অ্যাড হয়ে যেতে পারতেছে। কারণ আমি একজন টিচার, আমার পক্ষে কিন্তু সবাইকে অ্যাড করা পসিবল। তারপর আমি যখন যাকে দেখবো আমি অ্যাড করে ফেলবো, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এখানে দেখেন অনেকে কিন্তু গিয়েছে, এবং আপু এখানে অনেকে হেল্প করতেছে, এবং আপু সহ আরো এক দুজন ভাইও হেল্প করতেছে। তো আশা করি এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেখেন অনেকে হেল্প করছে এবং অনেকে হেল্প পায় নাই, তারা হেল্প পাবে। দেখেন অলরেডি আপনি কিন্তু এখানে মেসেজ দিয়ে রাখছে, নিজ দায়িত্বে আপনারা যারা অ্যাড হতে পারেন না আমাকে নক, আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখেন কত হেল্পফুল আপনারা সহপাঠী পাচ্ছেন। ওকে, ঠিক আছে। এখন আসেন, একদম কোশ্চেন করেছেন গুগল গ্যারাজ এর কাজটি কতটা ইম্পর্টেন্ট, ফাইবার আপওয়ার্ক কনভারসেশন এখানে কিভাবে লিখতে পারবো। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক অ্যাডভান্স একটা কোশ্চেন, মাত্র আমরা ক্লাস নাম্বার 2 তে আছি। তো এখনই আমরা সার্টিফিকেট, আমাদের অ্যাকাউন্ট বিল্ড আপ, অ্যাকাউন্টের গিগ ক্রিয়েশন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাটা একটু বেমানান। তারপরে যেহেতু কোশ্চেন করেছেন একটু বলি, গুগল গ্যারাজ হোক আর আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট হোক, সেটা বিষয় না। বিষয় হলো আপনার মধ্যে স্কিল কতটুকু আছে, এই কাজ কতটুকু পারেন। এরকম সার্টিফিকেট আপনি বিভিন্ন জায়গা থেকে গেলে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? বাট সার্টিফিকেট আপনি হয়তো বা 10টা সার্টিফিকেট বানালেন, বাট আপনার মধ্যে নলেজ ওই 10টা সার্টিফিকেট অর্জন করার মতো হয়নি, তাহলে সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। আপনার মধ্যে স্কিল কতটুকু আছে, এইটা আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতে পারছেন, সেটা হতে পারে ফাইবারে, সেটা হতে পারে আপওয়ার্কে, অথবা কোনো একটা ক্লায়েন্টের কাছে, ওইটাই হলো একটা ভ্যালিড আর কি আপনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ, কথা বলেন। আলামী সর্দার, আপনাকে তো অনেকবার ইয়া করা হয়েছে, নাম ডাকা হয়েছে। আসসালামু আলাইকুম, আমাকে ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? জি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ জি স্যার, স্যার ল্যাপটপের মাইক্রোফোনটা কানেক্ট করা হয় না, এই জন্য আমি কথা বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, বলেন। স্যার আমার ল্যাপটপটা হইতেছে এইচপি এলিট বুক কোর i5 6th জেনারেশন। এটা দেখে আমি মোটামুটি কাজটা চালু করতে পারবো? পারবেন পারবেন, এখন হ্যাঁ, অবশ্যই পারবেন। আমি মনে হয় আরেকটা ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, ডিজিটাল মার্কেটিং করতে অনেক বেশি হাই কনফিগারেশনের ল্যাপটপের প্রয়োজন নাই। এমন একটা ল্যাপটপ হলেই হবে যেটা দিয়ে আপনি ইউটিউব ব্রাউজ করতে পারতেছেন, ফেসবুক চালাতে আমার পারতেছেন, এমন ল্যাপটপ হলেই হবে, ঠিক আছে? তো স্যার আরেকটা, যে আমাদের এই কোর্সটা শেষে
আমরা কি মানে কোনো কাজ করতে পারবো মোটামুটি ইনশাল্লাহ? মানে যদি আপনি আমাকে এইটা ইনশিওর করতে পারেন যে আমি যেভাবে করে কোর্সটা করাবো, কোর্সটা কমপ্লিট করবো, আপনি সম্পূর্ণ সেভাবেই কোর্সটা কমপ্লিট করতে পারবেন, তাহলে আমিও আপনাকে এটা ইনশিওর করতে পারি আপনি খুব শীঘ্রই ভালো একটা পর্যায়ে আপনাকে নিজেকে নিয়ে যেতে পারবেন। বাট আজকে সন্ধ্যায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লাসটা মানে শুরুর দিকে অনেক মানে কিছু মিস করেছি, এখন আবার আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড দেখবেন কি আপলোড করে জানি। হ্যাঁ, ওখানে দেখি মাত্রতে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে, আপনাকেও ধন্যবাদ। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আর কে আছেন? ফারজানা বন্যা, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমরা ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা শেখার পর নিজের স্কিলগুলোর উপর কাজ করার পর আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইউআই ল্যাব কি সাহায্য করবে নাকি আমাদের নিজে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে? একটা মার্কেট প্লেস নিয়ে ইউআই ল্যাব আপনাদেরকে হেল্প করবে, সেটা হলো ফাইবার। ফাইবারে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা কিভাবে আপনি পুরো অর্গানাইজ করবেন এবং কোথায় কি দিলে আপনার জন্য ভালো হবে, এবং একটা পাবলিক যারা ফাইবার সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন পাবলিক নিয়ে একটা ব্যাপার আছে যে আপনার আইডিয়া আপনি যে জানেন সেটা নিয়ে আপনি একটা দিবেন আর তো ঠিক পাবলিশ বলে সেটাকে, মানে আপনার কাজের একটা স্যাম্পল তুলে ধরবেন যেন বায়াররা আপনাকে এসে দেখতে পারে আপনি কি কাজ করেন। এই একটা মার্কেট প্লেস নিয়ে আমাদের ক্লাস থাকে। আর বাদ বাকি যে মার্কেট প্লেস গুলো আছে যেমন আপনার আপওয়ার্ক, তারপরে freelancer.com, অথবা হতে পারে আপনার অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এই তিনটাই অনেক বেশি পপুলার, তার মধ্যে freelancer.com অত বেশি পপুলার না ডিজিটাল মার্কেটিং এর জন্য। ডিজিটাল মার্কেটিং এর জন্য পপুলার আপনার আপওয়ার্ক এবং আপনার ফাইবার, এই দুইটা বেশি পপুলার। এবং এর পাশাপাশি আপনি লিঙ্কডইন থেকেও অনেক বেশি কাজের অফার পেতে পারেন, ঠিক আছে, জবের অফার পেতে পারেন। তো এই সকল বিষয় দিয়ে আপনাকে আস্তে আস্তে করে ওয়েটা বের করতে হবে। এবং আমি তো আছি, যখনই মানে আপনার কোনো কিছু একটা প্রয়োজন হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদেরকে আগেই দিয়েছিলাম এবং মেসেঞ্জার গ্রুপ তো আছে, ঠিক আছে? এই হলো বিষয়। জি স্যার, আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের জন্য মানে কোনো কাজ যদি আমরা করতে চাই তাহলে কি ইউআই ল্যাব আমাদেরকে সাহায্য করবে কোনো কাজ খোঁজার জন্য? কাজগুলো তো আর মানে খুঁজতে তো হবে আপনারই, আপনার যেহেতু কাজ খুঁজবেন আপনি, বাট কিভাবে খুঁজতে হবে সেটা অবশ্যই আমরা হেল্প করব, ওয়েটা দেখায় দিব, গাইডলাইন আমরা দিব। বাট আপনার যেহেতু কাজ, আপনার অ্যাকাউন্ট কাজটা আপনাকেই করতে হবে, কাজ তো আর আমরা করে দিব না। জি জি, ঠিক আছে, ওকে। এরপরে আছেন ইশরাত মনোয়ার, আপনি বলেন। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপওয়ার্ক নিয়ে কোনো ক্লাস হবে কিনা, মানে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা কিভাবে। আমাদের এই আউটলাইনের মধ্যে আপওয়ার্ক নিয়ে কোনো ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছি এখন আর কোনো মিউট রাখি, কারো কোনো নেই। তো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই এন্ড করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, তো সবাই সেখান থেকে অ্যাসাইনমেন্টটা দেখে নেক্সট ক্লাস আমাদের হবে হলো আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টায়, ঠিক আছে? তো সবাই প্রিপেয়ার থাকবেন নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।